ইন্ডিয়া সেকুলারিজম, আমি যদি অটল বিহারী বাজপেয়ীর কথা ধার করে বলি, ইন্ডিয়া সেকুলার ছিল, এখনো আছে, আর ভবিষ্যতেও থাকবে যদি হিন্দু পপুলেশন মেনটেন থাকে। এই গভর্নমেন্ট চাইছেই যে ইন্ডিয়া ক্যান বি কল্ড আ সেকুলার কান্ট্রি বাট ইট উইল বি রুলড বাই দ্য হিন্দুস। এটা শুধু একটা মানে দেশ বা দেশের কনফ্লিক্ট না, এটা একটা রিলিজনের সঙ্গে রিলিজনের কনফ্লিক্ট। গরিবই থাকবে, যখনই পভার্টি থাকবে তখনই ফার্টিলিটি রেট হাই থাকে। মুসলিমদের 99% পপুলেশন সেটেলার না, এখানে তারা কনভার্টেড, এখানে এসে তারা কনভার্টেড হয়েছে। এমনকি মোহাম্মদ আলী জিন্নাও একজন কনভার্টেড হিন্দু। শ্রাবণ মাসে কোনো একটা সোমবারে কেএফসির দোকানে গিয়ে হামলা করেছে, কারণ কেএফসি তো চিকেনই বিক্রি করবে স্বাভাবিক, তো তাই জন্য কেএফসির দোকানে হামলা করেছে। শ্রাবণ মাসে সোমবারে কেন সে খুলেছে দোকান, তো এই যে আঘাত লেগেছে তার, সে যে হামলা করলো, এই যে ব্যাপারটা, এই যে মাইন্ডসেট একটু হালকা র্যাডিক্যাল হচ্ছে না। যখন রিলিজন হিউম্যান রাইটকে প্রোটেক্ট করতে পারবে না, মানে প্রোটেক্ট করা থেকে তাকে দূরে ঠেলে দিবে, তখন সেইখানে স্টেট ঢুকবে। আমার মতে সেইখানেই ঢোকা উচিত। বিহারের ইউপিতে হিন্দু পপুলেশন যথেষ্ট বেশি, তাহলে সেখানে কেন ফার্টিলিটি রেট ওয়েস্ট বেঙ্গলের থেকে বেশি? ওয়েস্ট বেঙ্গলে তো মাইনরিটি অনেক বেশি আছে। 99% প্রুভন হবে আমার লাইফ টাইমে, যদি না হয় আমার ছেলের লাইফ টাইমে, যদি মুসলিম পপুলেশন 50% হয়ে যায়, তারা আবার একটা দেশ কাটিয়ে নেবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। আবার 5 নম্বর এপিসোডে আমরা চলে এসেছি। টানা 3 দিনের চেষ্টায় ফাইনালি আমরা এটা রেকর্ড করতে পারছি। পরিচয় শান্তনুর সঙ্গে তো অলরেডি সবার পরিচয় হয়ে আছে, যে 4-5 জন দেখে ওদের কথা বলছি আমি আর কি। আর আমাদের সঙ্গে আজকে রাকেশ যোগদান করেছে। রাকেশ আমার খুব ছোটবেলাকার বন্ধু, পাশের গ্রামেই বাড়ি, এখন জার্মানিতে থাকে। আর বরুণ আমাদের সঙ্গে জয়েন করেছে। বরুণ আর আমি একসঙ্গে সিনেমা বানানোর জন্য চেষ্টা করি, এখনো তো বানিয়ে উঠতে পারিনি। তো আজকে যেটা নিয়ে আমরা কথা বলবো বলে বসছি, ঠিক আছে, খুবই একটা গুরু গম্ভীর টপিক, যেটা আমাদের সংবিধানে আছে, কিন্তু এখন মোটামুটি এমন একটা পর্যায়ে চলে গেছে যেটা একটা গালাগালের পর্যায়ে চলে গেছে, ওটা বললে কাউকে গালাগাল দেওয়া হয়, এই ধরনের একটা ব্যাপার। হ্যাঁ, তো আমরা আজকে কথা বলবো হচ্ছে সেকুলারিজম নিয়ে। সবার কাছ থেকে শুনবো যে সবাই কি এই বিষয়টা নিয়ে কি ভাবে, কতটা কি দরকার আছে। তার সঙ্গে সঙ্গে কিছু জিনিস নিয়েও আমরা দেখবো যে এই রিলেটেড কিছু বিতর্ক আছে, যে সেটা পরবর্তীকালে সংবিধানে ওটাকে আলাদা করে অ্যাড করাই হোক, বা হচ্ছে এখন একটা টার্ম এসছে যে একটা কি বলবো ওয়েভ চলছে কান্ট্রিতে, যে আমাদের সেকুলার হওয়ার কতটা দরকার আছে, বা একটা কান্ট্রি সেকুলার থাকার কতটা দরকার আছে, এই রিলেটেড কথা বলবো। তো শুরু করি। সবাই কি ভাবছে, প্রথমে আমি একটু একটু মানে আমি যদি পুরো আউট অফ নো ওয়্যার থেকে শুরু করি, যে সেকুলারিজম মানে আমি কিছু জানি না, ঠিক আছে, তাহলে সেকুলারিজম মানে কি? তো সেকুলারিজম মানে হচ্ছে বাংলায় যাকে বলে ধর্ম নিরপেক্ষতা। এবার এটার মানে কি? তো ফার্স্ট অফ অল, ধর্ম মানে এই জিনিসটা যেটা, তার 3-4 রকমের মানে থাকে। যেমন আমরা ছোটবেলায় পড়েছি পদার্থের ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, সেটা একটা নেচার অফ জিনিস বোঝায়। বা অনেক সময় পড়েছি রাজ ধর্ম, মানে রাজার যে ধর্ম ওটা ডিউটি বোঝায়, কর্তব্য বোঝায়। অনেক সময় আমরা বলতে শুনি যে আদালতে ধর্মাবতার, ওখানে ধর্ম ন্যায় হিসেবে ব্যবহার করা হয়। এরকম ধর্ম শব্দ অনেক রকম মানে আছে। এসবের বাইরে যেটা নিয়ে আজকের ইস্যু, যে ধর্ম শব্দে অ্যাকচুয়াল মানে অ্যাকচুয়াল যেটা নিয়ে আজকের ইস্যু, সেটা হচ্ছে এই যে রিলিজিয়ান, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, বুদ্ধিস্ট, জৈন, শিখ, পারসিক ইত্যাদি ইত্যাদি। তো এই ধর্ম নিয়ে নিরপেক্ষতা কিরকম ভাবে হয়, না বা একটা স্টেটকে কখন ধর্ম নিরপেক্ষ বলে, বা কোন স্টেট ধর্ম নিরপেক্ষ নয়। তো এরকম ভাবে ডিফাইন করা যায় না যে একটা স্টেট আইদার সে ধর্মনিরপেক্ষ হবে অথবা সে ধর্মনিরপেক্ষ হবে না। শুধু এই দুটা বাইনারি হয় না, অনেকগুলো স্টেজ থাকে। যেমন কিছু কিছু স্টেট থাকে বা দেশ থাকে যেগুলো ধর্মের উপর বেস করে চলে। মানে ওদের দেশে সংবিধান থাকে না, কোনো একটা ধার্মিক পুস্তক বা যেটা বাইবেল বা হোয়াট এভার যে গ্রন্থ, সেটা দিয়ে দেশ পরিচালনা হয়। যেমন ভাটিকান সিটি, যেমন আরো কিছু কিছু দেশ, সামটাইমস হয়তো ইরানকে বলা যেতে পারে, মানে বলা যেতে পারে ভাটিকান সিটি পুরোপুরি ইরানের সংবিধান আছে। তো যাই হোক, তো ওরকম টাইপের কিছু কিছু দেশ থাকে যারা ধর্মের বেস করে চলে, ওটা পুরোপুরি ধার্মিক স্টেট বা যাই বলতে পারিস। কিছু কিছু স্টেট থাকে যারা ধর্মকে বেস করে চলে বা অনেকটা ধর্মের উপর নির্ভরশীল, যেমন ইরান যাকে বলছিলাম, যে সেখানে সংবিধান তো থাকেই, কিন্তু ওদের যে সুপ্রিম লিডার সে ধার্মিকও লিডার। দেয়ারফর সেটা একটা স্পেশাল ক্যাটাগরি স্টেট যেটা ধর্মকে বেশি মানে প্রাধান্য দেয়। তারপরে থার্ড ক্যাটাগরিতে প্রায়োরিটি দেয়। তারপর থার্ড ক্যাটাগরিতে আরো কিছু স্টেট থাকে
যারা যাদের সংবিধানও থাকে, যাদের সুপ্রিম লিডার ধর্মের সাথে ডাইরেক্ট কানেকশনও থাকে না, যারা পলিটিক্যাল লিডারই হয়, কিন্তু তারা কোনো বিশেষ ধর্মকে অনেক বেশি গুরুত্ব দেয়। যেমন বাংলাদেশ, পাকিস্তান বা কিছু কিছু খ্রিস্টান ধর্মের কান্ট্রি আছে, মেবি ডেনমার্ক বা ইউরোপের কিছু কান্ট্রি আছে, যারা একটা পার্টিকুলার ধর্মকে বিশেষ প্রায়োরিটি দেয়। মানে সেখানে তাদের সংবিধানও আছে, তাদের সুপ্রিম লিডার, যে পলিটিক্যাল লিডার, প্রাইম মিনিস্টার হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে, সে ধর্মের সাথে সরাসরি যুক্ত নয়, কিন্তু তারা কোনো একটা বিশেষ ধর্মকে প্রাধান্য দেয় এবং তাদের দেশে ওই ধর্ম যাকে প্রাধান্য দেয় সেই ধর্মের মানুষজন একটু বেশি, তুলনামূলক বেশি সুযোগ সুবিধা পায় রাদার দেন যারা ওই ধর্ম পালন করে না তাদের থেকে। তারপরে আসে যে সেকুলার কান্ট্রি। সেকুলার কান্ট্রিতে কারা থাকে, না যে কিছু কিছু দেশ থাকে যারা সব ধর্মকে সমান মান্যতা দেওয়ার চেষ্টা করে বা মান্যতা দেয়। মানে যেখানে যেসব দেশে সমস্ত ধর্মের মানুষ তাদের নিজের নিজের ধর্ম পালন করতে পারে, তাতে স্টেট কোনো রকম বাধা দেবে না, বা বাধা তো দেবে না, প্রয়োজনে স্টেট উৎসাহ করে যে প্রত্যেক মানুষকে তার নিজের ধর্ম পালন করতে, যেমন ইন্ডিয়া বা আরো কিছু এরকম দেশ আছে। তারপরেও আরেকটা টাইপের দেশ থাকে যারা এতটাই সেকুলার, মানে সেকুলারের ওটা নেগেটিভ সেকুলারিজম। এখনই যে ইন্ডিয়া এক্সাম্পল দিলাম, বা এরকম টাইপের আরো যারা দেশ আছে তারা পজিটিভ সেকুলারিজম, মানে সেকুলার কিন্তু সব ধর্মকে মানে পালন করতে মানুষকে সাহায্য করে বা উৎসাহিত করে। কিন্তু কিছু কিছু দেশ আছে যারা নেগেটিভ সেকুলারিজম বিশ্বাস করে। সেটা কিরকম, যে তারা তাদের স্টেটে তো কোনো পার্টিকুলার রিজন থাকে না, তারা ধর্ম থেকে বহু দূরে থাকে, তারা তাদের সুপ্রিম লিডারের তো কোনো কানেকশনই নেই ধর্মের সঙ্গে, তারা কোনো ধর্মগ্রন্থ নিয়ে তো সংবিধান চালায় না, উপরন্তু তারা মানুষকে ডিমোটিভেট করে বা পাবলিককে বা যারা দেশবাসী তাদেরকে ধর্ম পালন করা থেকে দূরে রাখার জন্য একটা উৎসাহ করে যে ধর্ম থেকে দূরে থাকতে। যেমন কিছুটা চায়না, বা যখন আগে ইউএসএসআর ছিল তখন যে স্ট্যালিনের সময়কাল, সেই সময়টা ছিল যারা নেগেটিভ সেকুলারিজম বিশ্বাসী, যে ধর্ম নিয়ে এতটাই নিরপেক্ষ থাকবো, মানে ধর্ম থেকে জাস্ট দূরে থাকবো, নিরপেক্ষ নয়, ধর্ম থেকে একদম দূরেই থাকবো, আমাদের দেশ ধর্ম ফিলোসফি নিয়ে চলবে। তো এরকম কয়েক প্রকারের সেকুলারিজম আছে। তো সেকুলারিজম বললাম যে বাইনারি নয়, কোন একটা দেশ আইদার সেকুলার হবে অর নট সেকুলার, এরকম নয়, অনেকগুলো ভাগ আছে, স্টেপ আছে। তো এটাই হচ্ছে সেকুলারিজম মেনলি আর কি। তো রাকেশ কি ভাবছিস এই ব্যাপারটা নিয়ে, যে সেকুলারিজম তোর মনে হয় যে তোর প্রবলেম কোথায়? সেকুলারিজম, একটা সেকুলারিজম বলতে বোঝাচ্ছি আমি এক্ষেত্রে ধর কান্ট্রি ধরেই চলছি, যেহেতু শান্তনু ওই রিলেটেডই এক্সপ্লেন করলো যে একটা কান্ট্রির সেকুলার হওয়ার যতগুলো স্টেপ থাকে, কে কতটা কোন কোন ক্যাটাগরিতে পড়ছে, তাই। তো তোর কি মনে হয় একটা শান্তনুর সঙ্গে মানে 20% 50% মত প্রকাশ করি, বাকি 50% করি না। শান্তনু সেকুলারিজমটাকে ভালোভাবে বোঝালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও সেকুলারিজম কিভাবে এসেছিল তার হিস্ট্রিটা ঠিকঠাক বলেনি। ব্যাপারটা হচ্ছে সেকুলারিজম কাছাকাছি 1857 বা 58 এরকম কাছাকাছি এরকম সময় এসেছিল ইংল্যান্ডে। কিভাবে কেন এসেছিল না, তখন বাইবেল বা অর্থোডক্স খ্রিস্টানিটি বা যাকে এখন যেখানে রোম, যেখানে পোপ বা চার্চের প্রাধান্য, স্টেট মানে চার্চের ওই সোসাইটিটা আর কি, হ্যাঁ, রাজ্য চালনার ক্ষেত্রে তাদের সমস্ত কিছু এত তাদের ইনপুট ছিল, বা এত তাদের কি বলে, হ্যাঁ, রিলিজিয়ন ওয়াজ মেজরলি কানেক্টেড উইথ দ্য স্টেট আর কি, সব কিছু স্টেটের ডিসিশনে রিলিজিয়নটা ইম্পর্টেন্স পেত। সেখান থেকে স্টেটকে দূরে নিয়ে যাওয়ার জন্য সেকুলারিজম এই জন্য আসেনি যে রিলিজিয়নটাকে, মানে রিলিজিয়নকে স্টেটের সঙ্গে আলাদা করার জন্য, এই জন্যই এসেছিল যে যাতে রিলিজিয়ন থেকে বের করে আনা যায় স্টেট থাকে, যাতে স্টেটের বিভিন্ন বিভিন্ন ডিসিশন, যাতে যুদ্ধে যাবে কি বিভিন্ন কোনো কাজ করবে স্টেট, তাতে যাতে রিলিজিয়নের প্রাধান্য না থাকে, বা রিলিজিয়ন কোনো তাদের প্রধানকে জিজ্ঞেস করতে না হয়, সুপারস্টিশন কিছু না ঢোকাতে পারে, সেকুলারিজম এসেছিল। কিন্তু যাতে রিলিজন থেকে দূরে নিয়ে যাওয়া যায়, রিলিজনকে সমান প্রাধান্য দেওয়ার জন্য না, রিলিজন থেকে স্টেটকে দূরে নেওয়ার জন্য, যে রিলিজনের মতো চলবে, স্টেট তার নিজের মতো করে ডিসিশন নিবে। যেরকম কি কাকে বিয়ে করলে, কাউকে ডিভোর্স দিলে, যেরকম মুসলিম কান্ট্রিতে হয় না, 3টা বিয়ে করতে পারো, 4টা বিয়ে করতে পারো। আবার কিছু তখন খ্রিস্টানিটিতে হতো মানে অ্যাবর্শন করা যাবে না, এখনো মানে না খ্রিস্টানরা, কিন্তু এইটা যদি খ্রিস্টান কান্ট্রি হয়, যদি সেকুলারিজম না থাকে, তাহলে তারা বলবে না, করতেও দিব না, কোনো ডক্টরকেও দিবে না পারমিশন। এই ডিবেটটা এখনো প্রায়োরিটি পায়। ইভেন তোর হচ্ছে কি আমেরিকাতে এরকম কয়েকটা স্টেট আছে যেগুলো ওই পারমিশন দেয় না যে অ্যাবর্শন করার, বা এই কিছু বছর আগে হয়তো পারমিশন দিয়েছে, হ্যাঁ, এরকম পায় না। কিন্তু ব্যাপারটা যে তখন মানে মানুষের জীবনযাপন থেকে যাতে ধর্মটাকে, যাতে স্টেট চালানোর জন্য যাতে ধর্মের বেশি ইনপুট না থাকে, সেটাকে নিয়ে বের করে নিয়ে আসার জন্য সেকুলারিজম এসেছিল। এই জন্য আসেনি যে আমি সমস্ত ধর্মকে সমান প্রাধান্য দিব,
এই জন্য সেকুলারিজম আসেনি, কারণ তখনকার দেশই একটা সিঙ্গুলার ছিল, সমস্ত দেশেরই যে কোনো একটা মেন রিলিজন ছিল, সমস্ত মানুষই সেই রিলিজনকে ফলো করতো প্রায় 99%। এমন ছোট কিছু ইউরোপে কিছু কিছু ছোটখাটো দেশ ছিল, যেরকম জার্মানি বা পোল্যান্ড টোল্যান্ড, এরকম দেশে কিছু ইহুদি মানুষ বাস করতো। বাকি 99% দেশে এরকমই ছিল, সমস্ত দেশে সিঙ্গেল রিলিজন থাকতো। হ্যাঁ, ইন্ডিয়ার কথা আলাদা। আমাদের দেশে তো ছিল সেই সময়। হ্যাঁ, আমি ইন্ডিয়ার কথা এই জন্য আলাদা কেন হ্যাঁ। বলছি, ইন্ডিয়াতে অনেক দিন ধরে চলেছে বিভিন্ন রকম মাইগ্রেশন বা এনে চলেছে, এটা বাদ দিলাম। আমি সেকুলারিজম এসছে, ইন্ডিয়াতে আসেনি, ইউরোপের কথা বলছি, ইউরোপে। আমি ইউরোপের কথা বলছি। এখান থেকে বললাম, আমেরিকায়ও আসেনি সেকুলারিজম, এখনো তারা সেকুলার বলা যায় না, আমি আমেরিকা বলতে পারবো না এটা তারা সেকুলার দেশ। এবার আমার পয়েন্ট হচ্ছে এটা যে হ্যাঁ, সেকুলারিজমের যেটা আমি বলতে চাইছি যে সেকুলারিজম স্টেটের ফাংশনিংটাকে যাতে রিলিজন থেকে দূরে নিয়ে আসা যায় তার জন্য এসেছিল। স্টেটের সে স্টেট যাতে সমস্ত রিলিজনকে সমান প্রাধান্য দেয় এই জন্য আসেনি। এটা হচ্ছে আমার প্রথম কন্ট্রাডিকশন। আর দ্বিতীয় কন্ট্রাডিকশন হচ্ছে যে ইন্ডিয়া সেকুলারিজম, আমি যদি অটল বিহারী বাজপেয়ীর কথা ধার করে বলি, ইন্ডিয়া সেকুলার ছিল, এখনো আছে, আর ভবিষ্যতেও থাকবে যদি হিন্দু পপুলেশন মেনটেন থাকে। আমি এখনো মনে করি, আমি এটা 99%, আমি 110% বিশ্বাস করি। যদি কেন আমি অটল বিহারী বাজপেয়ীর কথা আবার একবার ধার করি, যে হিন্দুর মাইন্ডসেট তার সেকুলার বলে, হিন্দু মাইন্ডসেট সেকুলার বলে ইন্ডিয়া সেকুলার ছিল, থাকবে, এবং ভবিষ্যতেও থাকবে, এখনো আছে। আর হিন্দু কোনো একটা বইয়ের সঙ্গে যুক্ত না, হিন্দু কোনো একটা প্যাগম্বরের সঙ্গে যুক্ত না, হিন্দু কোনো একটা রিলিজিয়াস আইডিওলজির সঙ্গে, একজন যে ধর্মকে মানে সেও হিন্দু, হিন্দু, যে ধর্মকে মানে না সেও হিন্দু, আর যে ঈশ্বরে বিশ্বাস করে সেও হিন্দু, আর যে বলে না এই ঈশ্বর ঠিক না অন্য ঈশ্বর ঠিক সেও হিন্দু। সেই জন্য আমি বলি ইন্ডিয়াতে সেকুলারিজম বাইরে থেকে আনতে হবে বা ইম্পোর্ট করতে হবে না, ইন্ডিয়াতে যে সেকুলারিজম আছে তাকে রক্ষা করতে হবে, এটাই হচ্ছে আমার মূল। এই যে কথাটা বললি যে হচ্ছে যে হিন্দু জনসংখ্যা যে পপুলেশন আছে ওটা যতক্ষণ মেনটেন থাকবে ততক্ষণই হচ্ছে ইন্ডিয়া সেকুলার থাকবে। তো এটা যদি আরেকটু এক্সটেন্ড করি কথাটাকে, মানে তাই তুই বলতে চাইছিস যে তাহলে তোর এখন দাঁড়িয়ে মনে হচ্ছে যে হিন্দু পপুলেশন কিছু একটা প্রবলেম হচ্ছে, সেই জন্য তো এত ন্যারেটিভ যে হিন্দু পপুলেশন কমছে, সঙ্গে সঙ্গে মুসলিম পপুলেশন বাড়ছে ইন্ডিয়াতে, এটা তো ফ্যাক্ট। এটা তো আমরা কেউ মানে মানতে অবিশ্বাস করতে পারবো না যে এটা তো ফ্যাক্ট। আর তার জন্য সেকুলারিজমের ধীরে ধীরে সেকুলার যে আমাদের মাইন্ডসেটটা ধীরে ধীরে কমবে, যত যত কাছাকাছি যাবে জিনিসগুলো। আমাদের দেশ হচ্ছে, ইন্ডিয়া হচ্ছে একমাত্র দেশ পৃথিবীতে ইতিহাসে এখনো পর্যন্ত যে দেশ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, একটা দেশ যে দেশ ধর্ম। কেউ বলবে হ্যাঁ এটা ব্রিটিশরা করেছিল, আমিও মানি ব্রিটিশরা করেছিল, কিন্তু আমাকে একটা কথা বল, যে মাটি অনুর্বর সে মাটিতে বীজ ফলানো গাছ লাগানো যায়? নিশ্চয়ই মাটিতে উর্বরতা ছিল, তাই ব্রিটিশরা গাছ লাগিয়ে ফল পেয়েছে। আমাদের মধ্যে সেই ধারণা ছিল, তাই আমরা গাছ লাগিয়েছি, ফল পেয়েছি, মানে আমাদের দেশ ভাগ হয়েছে সেই ভিত্তিতে, যেই ভিত্তিতে সব থেকে পপুলার ছিল সেই মুহূর্তে। সেই জন্য আমি মনে করি যে আর ভারতে অনেকে বলে না যে পাকিস্তানের সঙ্গে আমরা কেন তুলনা করি, বাংলাদেশের সঙ্গে কেন তুলনা করি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। যে দেশ ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে, যে দেশ আমাদের দেশের হাত কাটা হয়েছে ধর্মের ভিত্তিতে, সে দেশকে কেন আমরা পাকিস্তানের সঙ্গে তুলনা করব না? আমি তো বুঝতে পারি না কেন করতে পারবো না। যে দেশ ভাগ হলো, যে দেশকে কাটা হলো ধর্মের ভিত্তিতে, আর একটা ধর্মের উপর ভিত্তি করে একটা দেশ তৈরি হয়ে গেল, কেন আমরা এখন পাকিস্তানের সঙ্গে তুলনা করব না? কেন আমরা তাদের মাইন্ডসেটকে, কেন যদি কোনো কিছু সমস্যা হয় একটা দেশের মধ্যে, ভারতের মধ্যে বর্তমানে যদি কোনো সমস্যা হয়, তার কোথাও না কোথাও লিঙ্ক আমরা পাকিস্তান থেকে খুঁজে পাই। এমন কিছু না তারা শুধু আমাদের ঘৃণা করে, একজন আমরা প্রতিবেশী দেশ তাদের সঙ্গে শত্রুতা মনোভাব না, এটা তাদের মানসিকতা আছে, এরা হিন্দু, এদেরকে আমাদের শেষ করতে হবে, এটাই তাদের গাজবা হিন্দ করতে হবে, সমস্ত বিশ্বে ইসলাম ফেলাতে হবে, এটা হচ্ছে তাদের মানসিকতা। সেই জন্য আমি মনে করি যে এটা শুধু একটা মানে দেশ বা দেশের কনফ্লিক্ট না, এটা একটা রিলিজনের সঙ্গে রিলিজনের কনফ্লিক্ট। যদি পাকিস্তান শেষও হয়ে যায়, কালকে পাকিস্তান ভেঙে 4 টুকরো 5 টুকরো হয়ে যাক, কিন্তু সেই মানসিকতা, সেই মাইন্ডসেট আমরা সরাতে পারবো না ততদিন না আমরা আমি তো এখন কোনো উপায় খুঁজে পাই না যে কি করা যেতে পারে যে এই মাইন্ডসেটকে শেষ করার জন্য। আমি সবার কাছ থেকে শুনে নি, তারপরে তোর পয়েন্ট গুলো নিয়ে আসছি যেগুলোর কি হতে পারে, সবাই কি ভাবছে ওই ব্যাপারে। বরুণ বল, তোর এই ব্যাপারটাতে তোকে আমি একটু স্পেসিফিক বলে দিচ্ছি, ঠিক আছে? তোকে আমি একটু এরা যে ব্যাপারটা নিয়ে এলো সেই ব্যাপারটা থেকে একটু সাইডে গিয়ে আমি একটা কোশ্চেন করছি। সেটা হচ্ছে গিয়ে সবাই মোটামুটি এই বিষয়ে এগ্রি করলো যে হচ্ছে গিয়ে এই যে সেকুলারিজম শব্দটা ওটা আমাদের সংবিধানে আছে এবং ওটার সঙ্গে আমরা সবাই একমত যে ওটা থাকবে। এবার কেউ একটা জিনিস দেখালো যে এইটা হলে
আরো ভালো করে থাকবে, কেউ বললো আমরা ঠিকই আছে, ভালো আছি। কিন্তু এখন যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে হচ্ছে কি লোকজন গালাগালি দিয়ে দিচ্ছে সেকুলার বলে, যে তুই হচ্ছিস ধর্মের সেকুলার। হ্যাঁ, মানে বিকাশ দিব্যকীর্তি স্যারের একটা ভিডিও দেখছিলাম, ওখানে ও বলছিল হচ্ছে গিয়ে সেকুলারকে সেকুলার বলে গালি দেওয়া মানেটা এরকম দাঁড়ায় যে হচ্ছে গিয়ে একটা গাধা এসে মানুষকে বলছে তুই মানুষ দিয়ে হাসছে। ঠিক আছে, এই ধরনের ব্যাপার। তো এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তোর কি মনে হয়, মানে এই পরিস্থিতিটা হওয়ার কারণ কি? সেকুলারিজম তো ওরা মিনিংটা ভালো করে এক্সপ্লেন করেই দিয়েছে দুজনে, কি হয় না হয়। এবার তা বাদে এই মুহূর্তে গভর্নমেন্টের যেরকম সিচুয়েশন আছে ইন্ডিয়ায় দেখতে গেলে, রাকেশ একটা কথা বলেছিল যে আমাদের দেশে হিন্দু পপুলেশনটা কমছে, মুসলিম পপুলেশন বাড়ছে। হ্যাঁ, তো এইটা আমি কমপ্লিটলি সহমত নয়, কারণ হিন্দু পপুলেশন কমছে বলে এরকম কোনো ব্যাপার না। যেহেতু মুসলিমস আর আ মাইনরিটি, আগে থেকেই ওরা মানে সেটলার্স এর মতো আমাদের এখানে এসেছিল, এসে রয়ে গেল, তারপরে তো ব্যাপারগুলো হলো। তো সেই অর্থে মুসলিমরা বাড়ছে ইন নাম্বার, বাট হিন্দু থেকে বেড়ে যাচ্ছে বা ওইরকম কিছু ব্যাপারটা নয়। হিন্দু, আমি যেহেতু একটুখানি মুসলিমসরা মাইনরিটি। অনুপাত বলতে চেয়েছে, মানে ধর আগে আমি একটু বলে দিচ্ছি, ও ধর আগে 10 জন হিন্দু ছিল, ঠিক আছে, 2 জন মুসলিম ছিল। এখন হচ্ছে গিয়ে ওই রেশিওতে দেখি 20 জন হিন্দু আছে, কিন্তু মুসলিম হয়ে গেছে ধর হচ্ছে সেই অনুপাতে 7 জন, কিন্তু সেটা এখন 7 মানে বা 8। এইটা তো মানে একটা ল্যাক অফ এডুকেশন আর কি, আমাদের দেশের একটা প্রবলেম, যার জন্য এইটা হচ্ছে মাল্টিপল চিলড্রেন ইন আ ফ্যামিলি। হ্যাঁ, ওইটা তো সম্পূর্ণ সেই কারণেই হচ্ছে। বাট তা বাদে দুটোই রয়েছে। এবার যেহেতু এখনকার গভর্নমেন্ট একটা পুরো প্রপার হিন্দু ওরিয়েন্টেড গভর্নমেন্ট, অ্যান্ড এই গভর্নমেন্ট চাইছেই যে ইন্ডিয়া ক্যান বি কল্ড আ সেকুলার কান্ট্রি বাট ইট উইল বি রুলড বাই দ্য হিন্দুস। কনসেপ্টটা কিন্তু এরকম আন্ডারলাইং এরকমই দাঁড়াচ্ছে। সেকুলার বলা হবে, আমরা সব জাতিকে থাকতে দেব, সব মানে সব ব্যাকগ্রাউন্ড থেকে লোকজন এসে থাকবে, নিজের মতো করে বসবাস করবে, নিজের রিলিজিয়ন ফলো করবে, বাট ওইটা আমাদের রিলিজিয়নের সাথে কোনোভাবে ক্ল্যাশ করলে উই উইল নট লেট দ্যাট হ্যাপেন ইন আওয়ার ল্যান্ড। এইটাই হচ্ছে। বরুণ যেটা বললো যে তারা স্যাটেলাইট হিসাবে এসেছিল, আমি জানি না বরুণের কাছে কোনো ডাটা আছে কিনা, কিন্তু আমার কাছে যে ডাটা আছে সেটার অনুযায়ী মুসলিমদের 99% পপুলেশন সেটেলার না এখানে, তারা কনভার্টেড। এখানে এসে তারা কনভার্টেড হয়েছে। এমনকি মোহাম্মদ আলী জিন্নাও একজন কনভার্টেড হিন্দু, যে মুসলিম হয়েছে, তার বাবা একজন হিন্দু থেকে মুসলিম হয়ে একটা দেশ তৈরি করেছে। সো এটা হচ্ছে আমার কন্ট্রাডিকশন। দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ, আমি যেটা বলেছিলাম অনুপাত বাড়ছে, মানে যদি মুসলিম হিন্দু পপুলেশন যদি আগামী 80 বছরে কত যদি 7%কে 10% হারে বেড়েছে সেখানে হিন্দু পপুলেশন, সেখানে মুসলিম পপুলেশন তার মানে ট্রিপল এক্স বা 4x এক্স হারে বেড়েছে। সেই জন্য হচ্ছে এটা এইভাবে পপুলেশনটা বাড়ছে। আমাদের পপুলেশন সিঙ্কিং হচ্ছে না, আমাদের পপুলেশন মানে রেসপেক্টিভলি কম বাড়ছে। এটা হচ্ছে আমার কন্ট্রাডিকশন। তাহলে আমি বলছি, যদি একটা কান্ট্রির যদি কোনো রিলিজন না থাকে, আমি জাস্ট এতেই ধরে নিচ্ছি, মানে আমার জাস্ট মাথায় কোশ্চেনটা এলো বলে করছি, যদি কান্ট্রির কোনো রিলিজন না থাকে, ওদের রিলিজনে কিছু যায় আসে না, তাহলে ওর যদি মুসলিম পপুলেশন বাড়েও, তো তার কি প্রবলেম? মানে এই তোর যে কি আমি মনে হয়? প্রবলেম বললাম, প্রবলেমটা হচ্ছে বল। আমাদের দেশ ভাগ হয়েছিল কেন? আমাদের দেশে যদি সবাই ভালো, বিজেপি তো তখন ছিল না, আরএসএসও ছিল না, যদি শুধুই কোনো প্রবলেমই ছিল না, ভারত স্বাধীন, সবকিছু ভালো ভালো ছিল, ব্রিটিশরা তো আর খ্রিস্টান কান্ট্রি হিসেবে ছিল, তাহলে দেশ ভাগ হলো কেন? দেশে মুসলিম একটা দেশ নিয়ে গেল কেন? আমাদের দেশটাকে কেটে একটা মুসলিমরা একটা দেশ নিয়ে গেল কেন? এটা হচ্ছে আচ্ছা, প্রবলেম। যে একটা সময় যদি ওই আর যদি পপুলেশন, আমি বলছি না, আমি মনে করি, আমি বিশ্বাস করি এটা 99% প্রুভন হবে আমার লাইফ টাইমে, যদি না হয় আমার ছেলের লাইফ টাইমে, যদি মুসলিম পপুলেশন 50% হয়ে যায়, তারা আবার একটা দেশ কাটিয়ে নিয়ে যাবে। শান্তনু কি বলছিস এই ব্যাপারটাতে? রাকেশ যেটা বলছে কিছুটা ঠিক বলছে, যে আমাদের দেশে যদি হিন্দু মুসলিম সম্প্রীতি অত ভালোই ছিল, তাহলে সত্যি দেশভাগের কি প্রয়োজন ছিল? দেশভাগ তো রিলিজিয়াস বেসেই হয়েছে। মানে পাকিস্তান তো মানে রিলিজিয়াস ভাবেই তৈরি হয়েছে, ভারত কিন্তু রিলিজিয়াস ভাবে তৈরি হয়নি। ভারত ভারতই আছে। ভারতে কোথাও বলা হয়নি যে এখানে মেজরিটি যে রিলিজিয়ন ফলো করবে সেই রিলিজিয়নকে প্রাধান্য দেওয়া হবে, বা আমাদের সংবিধানে কোথাও কোনোভাবে
হিন্দুকে বেশি গুরুত্ব দেওয়া হবে, বাকি মাইনরিটিকে কম গুরুত্ব দেওয়া হবে, এরকম কিছু বলা হয়নি। ওদের দেশের সংবিধান ওরা যখন ভাগ হয়ে গেছে কনস্টিটিউশন অ্যাসেম্বলি থেকে, যখন তারা উইথড্র করে গেছে, তাদের দেশ যখন ভাগ হয়ে গেছে, ম্যাপ তৈরি হচ্ছে, মানচিত্র তৈরি হচ্ছে, তারপর যখন তাদের সংবিধান বানাতেও 7-8 বছর লেগেছে, তারা যাই হোক, তারা যা করেছে করেছে। তো তারা তো ইসলাম কান্ট্রি, ইসলামিস্ট একটা কান্ট্রি তৈরি করার জন্য, তাদের মেজরিটি সেরকম নিয়ে তৈরি করার জন্য ভেবেছে। প্রথম দিকে তারাও ললিপপ দিয়েছে পাবলিককে, যে আমরাও সেকুলার হব, মানে ইসলাম মেজরিটি কান্ট্রি হবে বাট সেকুলার হব, হ্যান ত্যান। বাট আলটিমেট তারা সেকুলার হতে পারেনি, পরবর্তীকালে চেঞ্জ হয়েছে। যেমন আমাদেরই একদম যোগেন্দ্রনাথ সামথিং মন্ডল বলে একজন মন্ডল, একজন যোগেন্দ্র হিন্দু ছিল, মন্ডলের কিন্তু ল কিন্তু মিনিস্টার। একজন মানে ওখানকে পাকিস্তানের ফার্স্ট ল মিনিস্টার হয়েছিল। সে অ্যাকচুয়ালি বাংলাদেশের, মানে এখন যে বাংলাদেশ তারই কোন একটা এলাকায় ছিল। তো সেখানে কোন একটা এলাকায় তার ভোট ফোট হয়ে সেখানকার মানুষজন পাকিস্তানের দিকে সাপোর্ট দিয়েছে, কারণ তারা হিন্দু ছিল কিন্তু তারা মানে এসসি ছিল আর কি। ওই যোগেন্দ্রনাথ মন্ডল পাকিস্তান ভাগ হওয়ার 1 সেটাই বছরের মধ্যে বলছি। জিন্না মারা যায়। জিন্না মারা যাওয়ার 1 বছরের মধ্যে ইন্ডিয়াতে চলে আসে। পাকিস্তান যে নিজে ভাগ করিয়েছে, ভাবা যায়? হ্যাঁ, একজন হিন্দু মানুষ বেসিক্যালি রাকেশ যে তখন ভাগ অটল করিয়েছে। বিহারী বাজপেয়ীর যে কোর্ট করছিল, তো সেটাই তো, পাকিস্তানও এইভাবে তৈরি হওয়ার সময় এরকম ভালো ভালো কথা বলেছিল কিছু কিছু। এবং সেটা দেখে একজন, বললাম তো জগন্নাথ মন্ডল বলে একজন গেছিল, ওখানে ল মিনিস্টার হয়েছিল, বাট তাকে চলে আসতে হয়, কারণ সে দেখে বুঝতে পারে যে না, এখানে কোনো ফিউচার নেই, বা এখানে মাইনরিটির কোনো অবস্থাই নেই। কারণ একটা মানে রিলিজিয়াস মাইন্ডসেট থেকে দেশটা তৈরি হচ্ছে। সেই সেই কম মানে বেসিসে যখন বাজপেয়ীজিকে যখন কোশ্চেন করা হয়েছিল যে আরএসএস বা বিজেপির যদি আইডিওলজি হিন্দুত্ব হয়, তারা তো এখন এরকম হিন্দুত্ব আইডিওলজি তৈরি হচ্ছে। যদি একটা আমাদের দেশ যদি হিন্দুত্ব আইডিওলজিকে র্যাডিক্যাল আইডিওলজি নিয়ে নেয়, তো সেখান দিয়ে যদি চলা শুরু করে, তাহলে আমাদের দেশও তো ওই পাকিস্তানের ওই টাইমে যেরকম তারাও ললিপপ দিয়েছিল, তারপর পরবর্তীকালে আমাদের দেশের রিলিজিয়াস মাইনরিটির একই অবস্থা হবে না তো? সেই রিপ্লাইতে মানে বাজপেয়ীজি বলেছিলেন যে আমাদের মাইন্ডসেট হিন্দু মাইন্ডসেট, যেখানে আমরা ধরতি জল অগ্নি বায়ু সবাইকে দেবতা মানি। আমাদের মানে রিজিড মাইন্ডসেট নয়, বা সংকীর্ণ নয়, আমরা ব্রড পার্সপেক্টিভে রিলিজিয়ানকে দেখি। তো সেক্ষেত্রে মানে আমাদের দেশ সেকুলার এই জন্য যে আমাদের দেশে মেজরিটি হিন্দু আছে, তাই জন্য সেকুলার, নাকি বা সংবিধান থেকে সেকুলার নয়, এটাই বলতে চাইছিল। না, সংবিধান তো চেঞ্জ করা যায়, সংবিধান আজকে আছে কালকে তো চেঞ্জও করা পসিবল না। তো এই মাইন্ডসেট, আমাদের যে রিলিজিয়াস মাইন্ডসেটটাই এরকমই ডাইভার্সিফাই, তার জন্যই আমরা সেকুলার, সেই প্রসঙ্গে বলেছিল। বাকি কথা যেটা যে যে ইসলাম মুসলিমদের সংখ্যা বেড়ে যাচ্ছে, সেটা ব্যাপারটা এরকমই যে সংখ্যা সবারই বাড়ছে, কিন্তু পার্সেন্টেজ, মানে ধর আজকে 80% হিন্দু আছে, বাকি সব বুদ্ধিস্ট, জৈন, শিখ, এসব উইকিপিডিয়াতে ডেটা আছে, এবং প্রতিটা সেন্সাসে ডেটা আছে। 2001 সেন্সাসে কত ছিল, 2011-তে কত ছিল, 2021-এ হয়নি, এখন চলছে, 26-এ হবে, তখন সেন্সাস ডেটা আসবে যে কত পার্সেন্ট প্রতি 100 জন পপুলেশনের মধ্যে কজন হিন্দু আছে, কজন বুদ্ধিস্ট আছে, কজন জৈন আছে, শিখ আছে, কজন মুসলিম আছে, একটা পার্সেন্টেজ আছে, এরকম একটা পাই চার্ট করা আছে। সেখানে সেখানে দেখা যাবে যে হ্যাঁ, মুসলিমদের সংখ্যা একটু একটু বাড়ছে। মানে সাপোজ যদি ওদের 14 ছিল, তাহলে 10 বছর পরে 14.5 হচ্ছে, 10 বছর পরে 15 হচ্ছে, 15.5 হবে, 16 হবে। তো এইভাবে রাকেশ বলতে চাইছে যে যেদিন এটা 50% হবে, জবে হবে, তাহলে তখন আর এই যে আমাদের যে হিন্দু মাইন্ডসেট বা যে সেকুলারিজম মাইন্ডসেট নিয়ে আমরা বাস করি, সেটা বাস করতে পারবো না। হয়তো সেটা তখন ইসলামিস্ট একটা কান্ট্রির দিকে যাবে, যেতে পারে বলে মনে করছে রাকেশ, বলছে, আমি বলছি না। মানে তোর কি মনে হয় তাহলে এটা ভুল কোথায়? মানে তুই যে বলছিস তুই মনে করছিস না, তাহলে তোর মনে হচ্ছে কি ভুল কোথায়, সেটা আমি জানতে চাইছি। ভুল ব্যাপারটা হচ্ছে ওই যে এখন যে 14-15% কিছু একটা পার্সেন্টেজ আছে, সেটা মানে যে মানে যে কি বলে চাইল্ড বার্থ রেশিও, এটাকে কি একটা বলে, নাম আছে শর্ট করে, যেটা একটা দেশে 2.1 হওয়া উচিত, প্রতিটা মহিলা 2.1 জন বাচ্চা হওয়া উচিত, মানে 10 জন মহিলাতে 21 জন বাচ্চা হলে দেশের পপুলেশন ঠিক থাকবে। এবার 10 জন মহিলার মধ্যে কোন 10 জন মহিলার হচ্ছে, সব মানে এভারেজে দেখতে গেলে সব রিলিজন, হিন্দু 10 জন মহিলার 21 জন বাচ্চা হচ্ছে, আর মুসলিম 10 জন, এরকম হলে যদি হয় তাহলে ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রে যদি ডিফারেন্স থাকে, তখন একটা পপুলেশন ইনক্রিজ করতে পারে, একটা পপুলেশন হালকা করে পার্সেন্টেজের দিক থেকে ডিক্রিজ করতে পারে। কিন্তু এই যে পপুলেশনে ইনক্রিজ ডিক্রিজ, এটা রিলিজিয়াস দ্বারা কিছুটা নিয়ন্ত্রিত জানি আমি, কিন্তু তার মানে এই নয় পুরোপুরি। তাহলে নর্থ ইন্ডিয়াতে, বিহার, ইউপিতে হিন্দু যে ফার্টিলিটি রেট, যে এই যে 2.1, এটা ওদের হিন্দু পপুলেশনেও অনেক বেশি। তাহলে যদি শুধুমাত্র রিলিজিয়ান দিয়েই কন্ট্রোল হতো, তাহলে কেন সাউথ ইন্ডিয়াতেও তো অনেক মুসলিম আছে, সেখানে কেন ফার্টিলিটি রেট কমে গেছে? অথচ নর্থ ইন্ডিয়াতেও তো অনেক হিন্দু আছে, সেখানে কেন ফার্টিলিটি রেট বেড়ে গেছে? তার মানে শুধুমাত্র রিলিজিয়াস অ্যাঙ্গেল থেকেই যে ফার্টিলিটি রেট বেড়ে যাচ্ছে, বাচ্চা জন্ম দিচ্ছে বেশি, এটা এটা একদমই সত্যি কথা নয়।
এটার জন্য মূল হচ্ছে ল্যাক অফ এডুকেশন বা ওমেন এডুকেশন বিশেষ করে, বা এই টাইপের। রিলিজিয়নটা প্রবলেম না, এখানে কালচারটা প্রবলেম। কালচার এডুকেশন, যতই স্কুল এডুকেশনে যত ইনভেস্টমেন্ট হবে, যত সব মানে প্রত্যেকটা মেয়ে যদি 12 অব্দি পড়াশোনা করে, তাহলে অলরেডি 18 বছরের পরে বিয়ে হবে। যে কম বয়সে বিয়ে হওয়া বা বাচ্চা নেওয়া, যে তাদের একটা মতামত, মেয়েদেরও যে একটা মতামত থাকবে যে কেন এত বাচ্চা নেবো, সেটা বলার মতো জায়গায় গেলে, বা যখনই মানে অপরচুনিটি থাকবে, যখন যারা মানে গরিবই থাকবে, যখনই পভার্টি থাকবে, তখনই ফার্টিলিটি রেট হাই থাকে। কিন্তু যখনই মানুষ পভার্টি থেকে বেরিয়ে যায়, ইনকাম বেশি হয়, ইনকাম লেভেল, তাদের কিন্তু দেখবি ফার্টিলিটি কম, কিন্তু তাদের ক্ষমতা আছে, পয়সা আছে বেশি জন বাচ্চা প্রতিপালন করার, তাও তাদের কম থাকে। তো ব্যাপারটা এরকমই। তাহলে জাস্ট একটাই লজিক, যে বিহার আর ইউপিতে হিন্দু পপুলেশন যথেষ্ট বেশি, তাহলে সেখানে কেন ফার্টিলিটি রেট ওয়েস্ট বেঙ্গলের থেকে বেশি? ওয়েস্ট বেঙ্গলে তো মাইনরিটি অনেক বেশি আছে, প্রায় কাছাকাছি 30%, বিহার ইউপিতে তো 10-15%। তাহলে ওভারঅল ফার্টিলিটি রেট ওয়েস্ট বেঙ্গলের থেকে বিহার ইউপিতে কেন বেশি? ওখানে ওগুলো তো ওয়েস্ট বেঙ্গলে হিন্দু মেজরিটি, ওরাও হিন্দু মেজরিটি, ওরা তো বেশি হিন্দু মেজরিটি রাদার দেন ওয়েস্ট বেঙ্গল। তাহলে ওদের ফার্টিলিটি রেট ওয়েস্ট বেঙ্গল থেকে কেন বেশি? তার মানে এই নয় যে শুধুমাত্র রিলিজিয়াস, আমি বলছি আছে অ্যাঙ্গেল একটা আছে, তার মানে এই নয় যে পুরোপুরি এটা। আমরা যদি এডুকেশন ইমপ্রুভ করি, তাহলে এই ফার্টিলিটি ব্যাপারটা এটা কন্ট্রোল হবে। আর আমাদের দেশ এখন ঠিকঠাক ফার্টিলিটি মোটামুটি জায়গায় আছে, মানে খুব বেশি ম্যাটার অফ কনসার্ন নয়। আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি এটা খুব একটা ম্যাটার অফ কনসার্ন নয়। আমি একটা স্টাডি পড়ছিলাম যে ভারতের জনসংখ্যা এবং 180 কোটি ফোটি গিয়ে তারপরে আবার ডিক্লাইন করা শুরু করবে, এমন 180 থেকে 280 380 হয়ে যাবে, এরকমটা নয়। যাই হোক, তারপর এটা তো চাইনাতেও আই থিঙ্ক এরকম হয়েছে। চাইনাতে এখন আবার 2 চাইল্ড পলিসি যেটা ছিল সেটা আবার তারা তুলে নিয়েছে। ইনকাম ওদের তো একটা সময় 1 চাইল্ড পলিসি ছিল, ওদের এক সময় 1 চাইল্ড পলিসি ছিল, তারপর সেখান থেকে 2 চাইল্ড পলিসি আনলো, তারপর 3 চাইল্ড পলিসি আনলো, পরপর আর কি 2 চাইল্ড পলিসি 2016-17 এরকম টাইমে এনেছে। 1990-90 1 চাইল্ড, এবং সেটা বহুত দিন কন্টিনিউ করেছে। তারপরে দেখা গেছে অনেকে একটা বাচ্চা নিয়েছে, তারপর সেই বাচ্চাটা তো পরবর্তীকালে মরে গেছে, তখন আর বাচ্চা নেওয়ার বয়সও নেই। তো এরকম করে ওল্ড এজ পপুলেশন অনেক বেড়ে গেছে। আর একটা দেশে যখন ওল্ড এজ পপুলেশন বেড়ে যাবে, তো দেশটা চালাবে কারা? জিডিপি তে কন্ট্রিবিউশন কারা করবে? ইউথ তো বেশি করবে না। তো ইউথ কমে গেছে বলে এরকম করছে। তো আমাদের দেশে এরকম ম্যাটার। এখন সাউথ কোরিয়াতে 0.7 সামথিং, মানে প্রতি 10 জন মহিলাতে 7 জন মহিলার একটা করে বাচ্চা হচ্ছে। তো এরকম অবস্থা, যেখানে 21 জন হওয়া উচিত 10টা মহিলার মধ্যে, 21টা বাচ্চা হওয়া উচিত, সেখানে 7 হচ্ছে। তো এই যেসব জায়গা হচ্ছে, তারা আবার বাইরের দেশ থেকে মানে মানে মানুষকে আনাচ্ছে ভিসা দিয়ে, বা মানে এখানে স্থায়ী বাসিন্দা বানানোর জন্য বাইরে থেকে মাইগ্রেট করাচ্ছে। তো আমাদের দেশে ওই জনসংখ্যা বাড়ার এখন খুব একটা কনসার্ন নয়, বাকি যে রিলিজিয়াস অ্যাঙ্গেল যে আছে সেটার থেকেও বেশি এডুকেশন ম্যাটার করে বলে আমি মনে করি। বরুণ কি বলছিস এই বিষয়টাতে? আমি আবার একটু ফেরত যাব সেকুলারিজমে। ইন্ডিয়া যে সেকুলার কান্ট্রি, এই ব্যাপারটা অফিসিয়ালি হয়তো ডিক্লেয়ার্ড যে রিপাবলিক অফ, মানে এরকম একটা কান্ট্রি যে সেকুলার মডেলটা ফলো করে, কিন্তু এদের কনস্টিটিউশনে একটা ডিফারেন্স আছে। সেকুলার কান্ট্রির কনস্টিটিউশনে হওয়া উচিত যে স্টেট কোন রকম রিলিজিয়াস ম্যাটারে ইন্টারফিয়ার করবে না, ঠিক আছে, ইন্টারফিয়ারই করবে না। যে কোনো ঘটনা ঘটলে সেটাতে কোনো রিলিজিয়াস অ্যাঙ্গেল থাকবেই না। এইটা হলো সেকুলার আর কি মডেলের ব্যাখ্যা। কিন্তু ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়া কিন্তু প্রত্যেক রিলিজিয়নকে ইকুয়ালি ট্রিট করে, এইটা মেনশন করা আছে ইন্ডিয়ার কনস্টিটিউশনে। এবার যদি আমরা ভেবে দেখি, ইকুয়ালি ট্রিট করাটা তো খুব একটা, এটা মানে একটা জায়গায় যদি 7 জন হিন্দু আছে, 2 জন মুসলিম আছে, 1 জন খ্রিস্টান আছে, আর গভর্নমেন্টটা যদি হিন্দু গভর্নমেন্ট, হ্যাঁ, সেই সময় তো ইকুয়ালিটি তো ওইভাবেই হবে না। 7 জনের যে জন্য যে জিনিসটা অলট করব আমি, সেটা ওই 2 জনের তো তুলনায় বেশিই থাকবে, এদের তুলনায় তো কমই থাকবে। ওইখানে একটা মেজরিটি উইনস হয়ে যাবে, যার ইমোশনসটা বেশি, মানে যে গভর্নমেন্টের যে রিলিজনের দিকে ইমোশনস বেশি, সেইটা একটু না একটু কম বেশি প্লে হবে। ওরা যেটা বলছে এডুকেশন দিতে হবে, এডুকেশন ইজ দ্য কি, ডেফিনেটলি। রিলিজিয়নকে আমরা আউটরাইট কখনো খারাপ বলতে পারি না, হিন্দু মুসলিম যে কোনো রিলিজিয়ন। ওইটাও তো মানুষের দ্বারাই প্রিচ করা হচ্ছে, মানুষেরাই ওটাকে প্রত্যেকদিন ব্যাখ্যা করে সবাইকে বলছে। তো মানুষগুলোর মধ্যে গন্ডগোল থাকলে অনেক কিছু মেসেজও ভুল ট্রান্সফার হয়। হ্যাঁ, তো এই চাইল্ড ম্যারেজ বা তালাক বা হোয়াট এভার, এই যে প্রবলেমস গুলো রয়েছে মুসলিম মাইনরিটিজ এর মধ্যে, এই জিনিসগুলো
থ্রু এডুকেশনই একমাত্র সর্ট করা যেতে পারে। বাট আমাদের তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, সবাই নিজের পকেটে পয়সা রাখতে চায়। তো তাই জন্য যতটা অলট করা হয় ততটা হয়তো যায় না, ততটা সাপোর্ট পায় না। সবটা আর কি দেখানোর জন্যই অনেকটা। এখন যেরকম সবকিছু ভাইরাল চলছে না, ট্রেন্ডিং এ। তুই যে প্রথম পয়েন্টটা তুললি, যে সেটা হচ্ছে গিয়ে যে একটা সেকুলার, এটা নিয়ে খুব একটা আমি দেখছিলাম বড় একটা ডিবেট আছে যে এই যে স্টেপ গুলো বললো এটা কিরকম ভাবে হয়। ইন্ডিয়ার এতে তো সেকুলারিজম লেখা আছে যে ধর্মে কোনো ইন্টারফেয়ার করবে না, কিন্তু ইন্ডিয়ার সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত যে ব্যাখ্যাগুলো দিয়েছে সেই অনুযায়ী হচ্ছে গিয়ে এটা কিন্তু শোনেনি, মানে থাকা সত্ত্বেও সরকার বা কোর্ট কিন্তু ইন্টারভেন করেছে। কিরকম করেছে, যেরকম ট্রিপল তালাক, ঠিক আছে, ওটা তো সম্পূর্ণ রিলিজিয়াস মামলা, কিন্তু ওর মধ্যে তো ওটাকে তো এই করেছে যে হবে না, সুপ্রিম কোর্ট ওর বিরুদ্ধে আদেশ দিয়েছে। হিন্দুদের যদি দেখি যে শবরীমালা মন্দির যে ছিল ওখানে মেয়েদের ঢোকা ছিল, কিন্তু কোর্ট অর্ডার দিয়েছে যে না, মেয়েরাও ঢুকতে পারবে। তো এটা তো রিলিজিয়াস ব্যাপারে হচ্ছে গিয়ে ইন্টারভিন করছে, মানে একটা সেকুলার হওয়া সত্ত্বেও একটা জায়গায় গিয়ে ইন্টারভিন করতে হচ্ছে। এটা তো দুরকম ইন্টারপ্রিটেশন হতে পারে না, যে ইন্টারভিন করছে অথবা একটা রাইট ডিসিশন দিচ্ছে। এই যে একটা মেয়েকে মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না, এইটা তো এটা মানে কোনো সেন্স নেই ব্যাপারটায়, কোনো সেন্স নেই। আমাদেরও যে ওই কামাখ্যা কালী মন্দিরে মেয়েদের এন্ট্রি বা কখন কি ওদের পিরিয়ড সাইকেলের জন্য যাওয়া আসা, অনেক কিছু তো ব্যাপার আছে। বাট এভরিথিং হ্যাজ গট আ সাইন্টিফিক কনসেপ্ট বিহাইন্ড ইট। আর এই যে ট্রিপল তালাক যেটা বলছিস, ওইটা তো ভুলভাল একটা জিনিস, স্বাভাবিক নয়। আই গেস সবাই এটা এগ্রি করবে আমার এখানে যারা রয়েছে। বরুণ যেটা বলছিল যে ইন্ডিয়া মানে রিলিজিয়াস ব্যাপারে ইন্টারফেয়ার করে, বাট সেকুলার কান্ট্রি হিসাবে করা উচিত নয়, বাট এটা কিন্তু ঠিক নয়। একটা দেশ সেকুলার তার মানে এই নয় সে কোনো রিলিজিয়াস ব্যাপারে সে ইন্টারফেয়ার করবে না, এমনটা নয়। মানে আমি প্রথমেই যে ডেফিনেশনে বলছিলাম যে পজিটিভ সেকুলারিজম আর নেগেটিভ সেকুলারিজম। কিছু কিছু দেশ আছে যারা রিলিজিয়াস সবাই সমানভাবে পালন করতে পারবে, কিন্তু তারা রিলিজিয়াস মানে অ্যাক্টিভিটিতে ইন্টারফেয়ার করে এবং পাবলিককে উৎসাহ করে যে রিলিজিয়াস হওয়ার জন্য, পাবলিককে কোনো জায়গায় ডিমোটিভেট করে না, এবং তারা যেসব ইন্টারফেয়ার করে, যেমন এক্সাম্পল ভারত। আর কিছু কিছু দেশ আছে যেমন এক্সাম্পল চায়না, যারা রিলিজিয়াস ব্যাপারে মানে ইন্টারফেয়ার করতে চায় না, এবং তারা আহ, মানে তাদের যে সরকারি অফিসিয়াল তারা মানে সি জিনপিং কোনো রিলিজিয়াস ফাংশনে গ্যাদার হয় না। তারা এরকম চেষ্টা মানে চায় যে যারা গভর্নমেন্টের পদে আছে তারা যেন কোনো রিলিজিয়াস কোনো কিছুতে অ্যাক্টিভিটিতে না থাকে, তারা রিলিজিয়ান থেকে দূরে থাকার চেষ্টা করে। ওটা নেগেটিভ সেকুলারিজম। তাই সেকুলার দেশ মানে যে অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতে পারে না, ইন্টারফেয়ার করতে পারবে না, সেরকম কিছু মানে নেই। করতেই পারে, আর কিরু যে এক্সাম্পল গুলো দিল ওগুলো করেও। না, করতেই পারে ব্যাপারটা বেশ একটু চলতি ভাষা হয়ে যাচ্ছে, মানে লতে এরকম করতেই পারে বলে তো হয় না। না, এক মিনিট, আমি জাস্ট আমার কনসার্নটা হচ্ছে যখনই শান্তনু তুই বলছিস যে বা তোরা সবাই এগ্রি করবি যে হচ্ছে কি এই যে অর্ডার গুলো যা মানে সুপ্রিম কোর্ট দিয়েছে, সংবিধানের তোর ব্যাখ্যা করার ক্ষমতা তোর কাছে আছে, এবং যখন দিচ্ছে ওই ব্যাপারগুলো, তো ঠিক আছে, আমরা বুঝছি যে এটা এখনকার অনুযায়ী দেওয়া উচিত, যে এখন যুগ অনেক চেঞ্জ হয়ে গেছে, তো এই ব্যাপারগুলো সংস্কার আসা উচিত রিলিজনে, ঠিক আছে। কিন্তু এই যখনই রিলিজনে ইন্টারফেয়ার করতে আসবে একটা কোর্ট বা একটা রাষ্ট্র, তখন কি হচ্ছে গিয়ে গ্যারান্টি আছে যে কারোর প্রতি কিছু বেশি লিমিটেশন লাগানো হবে আর কারোর প্রতি একটু বেশি ছাড় দেওয়া হবে। মানে যখনই ইন্টারফেয়ার করার ব্যাপার আসবে তখনই একটা পক্ষপাতিত্ব হওয়ার ব্যাপারও চলে আসতে পারে। মানে আজকে এই গভর্নমেন্ট আছে, এ বললো তোমাদের জন্য না আমি এইটা করে দিলাম, আরেকটা পলিটিক্যাল পার্টি যে অপোজিশনে আছে সে তখন উঠে বলবে দেখো তোমাদের জন্য কিন্তু ও এটা করেছে, আমরা এলে কিন্তু তোমাদের জন্য যে করেনি তাদের জন্য আমরা করব। তো এর থেকে কি বেটার এটা নয় যে পুরোপুরি কোনো ইন্টারফেয়ারই করবে না? প্রথম পয়েন্টটা হচ্ছে আমি যেটা বলেছিলাম যে যাতে স্টেটের ফাংশনিংটাকে রিলিজন থেকে দূরে নিয়ে আসা যায়, সেটার জন্যই সেকুলারিজম এসেছিল। এখানে ট্রিপল তালাক বা মানুষকে মন্দিরের মধ্যে ঢুকতে দেওয়া দিবে না, এ করবে না। মসজিদের মধ্যে মেয়েদেরকে এখনো তো অ্যালাউ করে না, মেয়েদেরকে মসজিদের মধ্যে তো এখনো অ্যালাউ করে না। এটাও তো একটা রিলিজিয়াস কন্টেন্ট, কিন্তু যেটা রিলিজনের মধ্যে আছে সেখানে ইন্ডিয়া ঢুকবে না। আমি বলতে চাইছি যে এই যে ট্রিপল তালাকের ব্যাপারটা কি করে এসেছিল, কোর্টে কেউ গিয়ে একটা কেস করেছে যে এরকম আমার সঙ্গে অন্যায় হয়েছে, ট্রিপল তালাক হয়ে গেছে, এই হয়ে গেছে, তারপরে কোর্ট ওই ব্যাপারে ইন্টারভিন করেছে। কালকে কেউ যদি গিয়ে বলে যে এরকম মসজিদে
আমাদেরকে ঢুকতে দেওয়া হবে না কেন? কেউ যদি একটা কেস করে তাহলে মনে হয় করতে কেউ তো করেনি আজ পর্যন্ত, করেনি, করতে তো পারে। কেউ Same. করেনি, এটা হতে পারে না। বিজেপি আরএসএস তোর যদি মনে করি যে বিজেপি আরএসএস সত্যি হিন্দু রাষ্ট্র করতে চায়, তারা এগুলো এই কেস করবে না, কাউকে দিয়ে করাবে না, এটা হতেই পারে না। আর আমিও মনে করি না হয় না, এটা নিশ্চয়ই কোনো না কোনো কেসে হয়েছে। আর ছাড়, সেটা ছাড়লাম। দ্বিতীয় কথা হচ্ছে সরকার কোনো রিলিজনের মধ্যে ঢুকবে না, কিন্তু ঢুকে যাবে কখন? যখন রিলিজিয়াস মানে পার্সোনালিটি এর মধ্যে অ্যাটাক হবে, যখন রিলিজন কোনো মানুষের হিউম্যান রাইটকে মানে হিউম্যান রাইটকে প্রোটেক্ট করতে পারবে না, মানে প্রোটেক্ট করা থেকে দূরে তাকে দূরে ঠেলে দিবে, তখন সেইখানে স্টেট ঢুকবে। আমার মতে সেইখানেই ঢোকা উচিত। বাকি কোনো রিলিজন মনে করে আমার এই মন্দিরে ছেলে মেয়ে ঢুকবে না, ছেলে মেয়ে একসাথে হাত ধরে বসবে না, তার ব্যাপারে ধরতে পারে। কিন্তু যখন পার্সোনাল লাইফ কোনটা, যেরকম শাহবানুর কেসে হলো কি যে একটা মেয়ে একটা ছেলে তার স্বামী স্ত্রীকে ডিভোর্স দিল ট্রিপল তালাক করে, কিন্তু তাকে মুআবজা যেটা দিতে হয় সেটা দিল না। বা এটা ট্রিপল তালাক কিভাবে পার্সোনাল লাইফ কেন হ্যাম্পার হচ্ছে এই ট্রিপল তালাকের জন্য? বা কি বলা যায়, যেরকম হিন্দুদের মধ্যে হয়তো কিছু আছে আমার যেরকম হিন্দুদের মধ্যে আগে ছিল যেটা সতীদাহ প্রথা বা বিধবাকে বিয়ে করা যাবে না, এগুলো কেউ করতে চাইলেও তাকে বাধা দেওয়া হতো, দিবে না, করতে দিব না। কেউ করতে চাইছে করুক, তুমি করতে চাইবে না, করবে না। তুমি টিপিক তালাক দিচ্ছ, আমি ছেলে, আমার স্ত্রী যদি মেনে নেয় যে হ্যাঁ আমি তোমার টিপিক তালাক মেনে নিচ্ছি, তাহলে সে ডিভোর্স হয়ে যাবে, সেখানে স্টেট কি করবে? কিন্তু কেউ যদি মনে করে না আমি মানছি না, তাহলে স্টেটকে ইন্টারফেয়ার করা উচিত। আমার মনে হয় এইখানে হচ্ছে কন্ট্রাডিকশন অফ সেকুলারিজম আর হচ্ছে স্টেটের ইন্টারফেকশন অফ মানে ইন্টারফেয়ার করা সেকুলারিজমের মধ্যে, এই জায়গায় করা উচিত আমার যেটা মনে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ বলুন কি বলতে চাইছে? এখানে কোনো রাকেশ কন্ট্রাডিকশন নেই। এক্স্যাক্টলি মানে অন্তিম আমায় যেটা কোয়েশ্চেন করেছিল যে এইরকম এরকম সিচুয়েশন, তাহলে কি মনে হয়? রাকেশ এক্স্যাক্টলি বলে দিল যে স্টেট মানে কেন ওই লটা পাস করলো বা কেন ওটা ইন্টারভিন করা হলো না, বাট ওটা একটা সিচুয়েশন ছিল, ওটাকে হ্যান্ডেল করা হলো। আমি তো সেকুলারিজমের ডেফিনেশনটা এটাই বলছি যে একটা দেশ সেকুলার মানে বা ইন্ডিয়া যেভাবে সেকুলার, তাতে এমনটা নয় যে সে কোনো রকম ধর্মীয় ব্যাপারে ইন্টারফেয়ার করবে না, এটা তো নয়। তাহলে এটা কন্ট্রাডিকশন কি করে হলো? সেকুলারিজমের ডেফিনেশনটা তো এমন নয়। সমানভাবে দেখবে, সমস্ত ধর্মকে যদি হ্যাঁ, সমানভাবে দেখতে চায়, সমস্ত ধর্মের নিয়ম কানুন দেখবে। সমানভাবে মেনে নিবে। সেইখানে একটা হিউম্যান রাইটস এর সঙ্গে ধর্মের কন্ট্রাডিকশন হতেই পারে, হতেই পারে, তাতে ও হবেই। ইন্টারফেয়ার করতেই পারে, সুপ্রিম কোর্ট করবে, তাতে তাহলে তো যদি আপত্তি মেনে নেই, তাতে সেকুলারিজম নষ্ট আমাকে হয়ে যদি যাচ্ছে না। সেকুলারিজম হতে হয় কোনো দেশকে, তাহলে তো প্রথমে এই জিনিসটাকে কন্ট্রাডিকশন করতে হবে যে আমি সমানভাবে সমস্ত ধর্মকে সমানভাবে দেখছি না, আমি আমার দেশকে ফলো করছি, আমার দেশের কনস্টিটিউশনকে ফলো করছি। এবার যদি তার মধ্যে যদি কোলাইড হয়ে যায়, তাহলে আমার দেশের যেটা সংবিধানটা সেটাই সামনে আসবে, তোমার ধর্ম সামনে আসবে না। এটাও সুপ্রিম কোর্ট একটা জাজ, যদি মানে একটা ভার্ডিক্ট আছে, যদি কোনো কোলাইড হয় ধর্মের সঙ্গে সংবিধানে, তাহলে সংবিধানকে প্রথম ভাবে দেখা হবে। এটা হচ্ছে ট্রু সেকুলারিজম। তাতে সেকুলারিজমটা নষ্ট হয়ে যাচ্ছে কোথায়? এটাই তো হ্যাঁ, সেটাই তো বলা হচ্ছে যে আমি তো বলছি না নষ্ট, যদি এটা তো কোনো হচ্ছে সেকুলারিজম। কিন্তু এখন কারা বলছে, এখন যারা এখন ধর্মের কাছে, ধর্মের সামনে সংবিধান চলে আসছে, দেশের আইন কানুন চলে আসছে বা নতুন ল চলে আসছে, সেই জন্য সবাই এখন বলছে যে সেকুলারিজম খতরে মে হ্যায় বা ভারতের সংবিধান খতরে মে হ্যায়। এই জন্যই তো সবাই বলছে এটা। কিন্তু আমি তো মনে করি বিজেপি একটা টু সেকুলার পার্টি। মানে এটা আমি অন্যদিকে চলে গেলাম আবার, কিন্তু আমি যদি মানে আমার এতে মনে করি, আমি তো মনে করি এখন এটা ট্রু সেকুলার গভর্নমেন্ট কাজ করছে, যেখানে সুপ্রিম কোর্টের আদেশকে পাল্টানোর জন্য কোনো নতুন আইন আসছে না, একটা ধর্মকে খুশি করার জন্য আরেকটা কোনো বলছে না হ্যাঁ, ঠিক আছে আমি তোমার ধর্মকে এটা দিলাম, তাহলে তুমি তাহলে কি করো, মসজিদটা গিয়ে বাবরি মসজিদটা গিয়ে ভেঙে দাও, আমি মেনে নিবো, এটাও বলছে না। বাবা এখানে পুজো করার জন্য আমি তোকে অনুমতি দিয়ে দিলাম, এটাও কেউ বলছে না। এটা হয়তো আমি মনে করি যে ট্রু সেকুলার, যে সমস্ত ধর্মকে সমান লেন্সে না দূরে নিয়ে যাওয়া স্টেট থেকে। তো ঠিক আছে, রাকেশকে আমার একটা কোশ্চেন হচ্ছে যে গভর্নমেন্ট ইন্টারফেয়ার করা নিয়ে রিলিজিয়াস ম্যাটারে, ঠিক আছে ট্রিপল তালাক, ঠিক আছে, কারণ একটা লোক হঠাৎ করে 3 বার তালাক বলবে, ডিভোর্স হয়ে যাবে, তো মেয়েদের ডিগনিটির ব্যাপার, রেসপেক্টের ব্যাপার বা তাদের লাইফের ব্যাপার, তাতে বা সাবরিমালা মন্দিরে মেয়েদের কেন এন্ট্রি দেওয়া হবে না, এটা ঠিক আছে। কিন্তু এই যে বিফ, যে মুসলিমদের জন্য যে বিফ খাওয়া ব্যান করা, বা ব্যান হয়নি, বা 14 বছরের উপরের গরুকে খেতে পারে, তার নিচে খাওয়া যাবে না, এই যে ব্যাপারটা, এটা তুই কেমন ভাবে দেখছিস? মানে এটা হওয়া উচিত, কেন উচিত, বা এটাতে গভর্নমেন্ট ইন্টারভেন করা কেন উচিত? আমি যেই লজিকটা দিলাম যে তোর ঘরের নিচে তোর কেনা জায়গায় পাওয়া সোনা যেরকম তোর হতে পারে না, সেই রকম কোন আমি এটা বলে দিচ্ছি, আমার ঘরের নিচে যদি সোনার গয়না আছে, ওটা তো আমারই হবে,
বাট তৈরি সেই পাওয়া সোনা কিন্তু যদি আকরিক হিসাবে আছে, আমি কি করে বের করে ওটাকে গয়না বানিয়ে নিব? তাহলে তো না, না, গভর্নমেন্টই আসবে না তুমি বানাতে। যদি কেউ কোনো কারণে যদি পেয়েও যায়, তা কারুর ঘরের নিচে হ্যাঁ, কোনো সেটা তো রাজার আমলের আমারই পাওয়া হবে। কোনো গর্ততে যদি কোনো সোনাও পেয়ে যায় বা সেরকমও সে নিতে আচ্ছা। পারে না, হুম, ঠিক সেটাও আছে। নিতে সে পারে না। সে তো আমার বাড়ি হ্যাঁ, কোন রাজার বাড়ি ছিল আমার বাড়ির নিচে ভাই? আমি হ্যাঁ, ঠিক আমি আছে, পাবো। ওকে ঠিক বলতে আছে। দে, পুরোটা বলে আমি নিতে দে। সবার হ্যাঁ, কথাই বলছি। এবার কোনো মুসলিম ধর্মগ্রন্থে বলা নেই যে কুরবানির দিন বা ঈদের দিন গরু কাটতে হবে। কোনো ধর্মগ্রন্থে বলা নেই। কেউ বকরি কাটে, কেউ উট কাটে, কেউ যেকোনো একটা জিনিস কুরবানি দিতে হবে, আমি মেনে নিচ্ছি দিতে হবে। কিন্তু হিন্দুদের ধর্মগ্রন্থে বলা আছে যে আমরা গরুকে মা হিসেবে পূজা করি। একটা দেশে মেজরিটি ওকে। রিলিজন যেখানে বলা আছে যে আমরা গরুকে হুম, প্রাধান্য দেই, আমরা গরুকে কাটি না, গরুকে খাই না, সেখানে সেই দেশের মাইনরিটি কিভাবে করবে আর কিভাবে গভর্নমেন্ট, আমার তো মনে হয় গরু কাটা পুরোপুরি 14 বছরের নিচে না, পুরোপুরি কাটা ব্যান করা উচিত, কেন একটা রিলিজিয়াস মাইন্ডসেটের মধ্যে আঘাত করছে। কিন্তু আরেকটা রিলিজিয়াসের মধ্যে আঘাত করছে না, আমার টেস্টের ব্যাপার, আমার টেস্ট চেঞ্জ করতেই পারি, আমি আমার টেস্টকে চেঞ্জ করতেই পারি। বা কেউ বলে যে ঠিক আছে তুমি আজকের দিনটা খাও না, পরের দিন নাহলে খেয়ে নিবে, কারণ তোমার জন্য কারোর একটা রিলিজিয়ান মাইন্ডসেটে আঘাত হচ্ছে, এটা হচ্ছে আমার টেস্ট। হ্যাঁ, কিন্তু এটা তো দিনের ব্যাপার না, তুই তো যে কোনো দিন কাটলেই তো বাধা দিবে সরকার বা না, না, সেরকম একটা তুই ব্যাপার, যে কোনো দিনের দিন ব্যাপার ছাগল না। কাটার অসুবিধা তো কিছু নেই, তুই ছাগল রাস্তাঘাটে কাটলে যখন সমস্যা ছাগল নেই। কাটতে পারিস না। আমি আমি আমার হচ্ছে এরা হচ্ছে কোনো মুসলিম ধর্মগ্রন্থে, আমার যুক্তিটা হচ্ছে এটা, কোনো মুসলিম ধর্মগ্রন্থে বলা নেই যে গরুই কাটতে হবে, অনলি মাত্র গরু ছাড়া কাটা হবে না। কিন্তু হিন্দু ধর্মগ্রন্থে বলা আছে যে গরুটা খাওয়া যাবে না, গরু কাটা, গো হত্যাটাকে বন্ধ করতে হবে। পুরোপুরি বলা আছে গো হত্যা ওকে। মহাপাপ, আমাদের হিন্দু ধর্মগ্রন্থে বলা আছে। সেই জন্য একটা হিন্দু ধর্মগ্রন্থে, একটা হিন্দুর দেশে যদি গো হত্যা বন্ধ করা যায়, এটা তো আমাদের এই সাধুবাদ জানানো। হিন্দুর দেশ তোকে কে বলেছে? হিন্দুর দেশ? হুম। হিন্দুর দেশ মানে আমাদের দেশ তো হিন্দু, মানে হিন্দু রাষ্ট্র নয় বা হিন্দু মানে মেজরিটি, কিন্তু হ্যাঁ, হিন্দুর দেশে বা এটা কি জন্য? হিন্দুর দেশ, হিন্দুস্থান বলি কেন তাহলে? হিন্দুর স্থান মানে হিন্দুর যেটা এটি স্থান তাকে হিন্দুস্তানই বলা হয় তো। সেটা তো সেটা তো অ্যাকচুয়ালি ইন্দাস নদী থেকে হিন্দু, বুঝলাম, এবং সবই বুঝলাম। ইন্দাসের পাশে যারা থাকে হিন্দু, তারা যেই ল্যান্ডে থাকে তারা তাহলে হিন্দুস্তান। মেজরিটি ধরে নে, দ্যাটস ইট। মেজরিটি ধরে নে, হ্যাঁ, মেজরিটি ধরে নে। মেজরিটি হিন্দু। তাহলে তো হ্যাঁ, ওই তো তুষ্টিকরণের রাজনীতি হয়ে গেল, তাহলে তো তুষ্টিকরণের রাজনীতি হয়ে গেল। আমি আমি জাস্ট বলছি, শুরুতেই বলেছিলাম এক মেজরিটি, মিনিট, এই জন্য কালারটা এরকম। আমি যে পয়েন্টটা বলছিলাম তখন, যে হচ্ছে গিয়ে যে কাকে কতটা ইয়ে করবে, মানে কাকে কতটা ছাড় দেবে আর কার হয়ে কতটা কথা বলবে, সেটা তো একটা রাষ্ট্রের ইন্টারভিউ করা এই জন্য উচিত নয়, কারণ সিলেক্টিভ হয়ে যাচ্ছে না। এবার আজকে আমার মেজর অফ দ্য জনগণের অসুবিধা হচ্ছে যে কেউ যদি গরু খায় আমাদের আশেপাশে কাটে, তাহলে আমাদের অসুবিধা হচ্ছে। কালকে আমার অসুবিধা হবে, আমি বলতেই পারি একটা মেজর অফ দ্য জনগণ বলে যে আমার মুসলিম দেখলেই অসুবিধা হচ্ছে, আমি দেখতেই চাই না টুপি আর কুর্তা পরে কেউ যাচ্ছে, অসুবিধা হচ্ছে ভাই, আমার হ্যাঁ, অসুবিধা হচ্ছে। অসুবিধা হচ্ছে, আমি শোন, তখন আমি একটা সরকার কথা কি বলবো, করবে? অসুবিধাটা কোথায় হচ্ছে? আমি বলে দিলেই অসুবিধা হচ্ছে সেরকম না, তোর তার জন্য অসুবিধা কেন হচ্ছে সেটাও তো বলতে হবে। হ্যাঁ, তো গরু তার যেরকম বাড়িতে আমি তো উদাহরণ দিলাম যে আমার ধর্মে বলা আছে যে গরু খাওয়া যাবে না, গরু তোকে গরু খেতে কে হত্যা বন্ধ। বলছে? তোর হ্যাঁ, ধর্মে বলা আছে, তোর ধর্মে আমি বলা আমি আছে। কিন্তু আমিও তো বলতে পারি না যে আমি আমি আমার মনে তোর হচ্ছে আমি ধর্মে যে বলা আছে সেটা তো তোর ধর্ম, মানে আমাদের ধর্ম সবার, আমাদের ধর্ম যারা পালন করে তাদের জন্য। আমাদের ধর্ম তো বলা নেই যে পৃথিবীর সবার জন্য ওটা। না, না, সমাজ সমাজ সবার জন্য না তো, কিন্তু আমার ঘরের পাশে যদি হয় সেই জিনিসটা, যেরকম হ্যাঁ, আমি এখানেটা বলে দেই, এখানেটা উদাহরণ দেই। এতদিন মাইকে আজান আজান বাজতো, সবাই শুনতো তো না, আমি আমার কান বন্ধ করিতে আমার কানে আসতো না, শুনতো। হ্যাঁ, সবাই যাদের শুনতো, বাড়ির পাশে মসজিদ আছে তারা শুনতো। সবাই শুনতো, হ্যাঁ, হচ্ছে সবার যার মাটির পাশে মসজিদে নেই সেও শুনতে পেতো এতদিন আজান বাজতো। তাহলে কি আমার করে কানে শুনতে পেতো? আমি তো আজানে এমন আমি কোনো তো তো শুনতে যন্ত্র ফিট পেতাম না। করেনি যে আমার কানে আসতো না। আমি তো আমি শুনতে পেতাম না। হোয়াট এভার, এই যাই হোক হচ্ছে বল। আমি শুনতে পেতাম না, বাকি সবাই শুনতো। এবার ব্যাপারটা হচ্ছে সেইখানে তাতে সে তো মহোৎসব হলেও মাইক বাজে, হরিনাম সংকীর্তন হলে সবাই শুনে, মুসলিমরাও শুনতে পায়। সবাই হ্যাঁ, শুনতে পায়। সবাই তো, হ্যাঁ, আমি সেটাই বলছি যে তুমি, আমি মনে কিন্তু করলাম যেখানে আমার মরতে পারে তোমার সেখানে অসুবিধা শুনতে পায়। হচ্ছে, তার জন্য তো প্রমাণ দিতে হবে যে হুম। তোমার কি অসুবিধা হচ্ছে বা কেন হচ্ছে। তুই যদি বলি আমার যে কোনো কিছু সবকিছুতে অসুবিধা হচ্ছে, তাহলে তো হতেই পারে সবার সবকিছুতে অসুবিধা, কিন্তু তার জন্য তো বলাতে নেই, তার জন্য তো আইন কানুনও আছে নিশ্চয়ই। হ্যাঁ, আমি বলছি এই যে অসুবিধে কতটা হচ্ছে, বা এই অসুবিধাটা আমার মানে মাথা বা আমার লিভিং এর জন্য কতটা অপ্রয়োজনীয় বা অসুবিধাজনক, মানে কতটা ওই লিমিটটা কতটা কতটা হার্মফুল। বেশি, সেটা হুম। ডিফাইন করবে কে? আমার তো হতেই পারে যে আমি এরকম মুসলিম টুপি আর কুর্তা দেখলে আমি অন্ধ হয়ে যাচ্ছি, আমার মাথা ঠিক থাকছে না, আমি সাইকো হয়ে যাচ্ছি, হতেই পারে আমার অসুবিধা, আমার তো সেটা লাইফ থ্রেটারি, আমার তো লাইফ হ্যাঁ। থ্রেট নেই। হুম।
এবারে এইখানে তো অনেক কিছুই আছে যে সমস্ত কিছু কোনো অপরাধ সবসময় ভিজিবল বা ফিজিক্যাল অপরাধ হতে পারে না। সমস্ত কিছু অপরাধ ভিজিবল তুই কাউকে ভার্বালি অ্যাটাক করতে পারিস না কোনো পাবলিক প্লেসে, তুই পাবলিক প্লেসে নিউড জিনিস পড়তে পারিস না, এখানে কাউ তো ক্ষতি হয় না, কিন্তু এগুলো আইনতভাবে আটকানো আছে কেন? এটা তো কাউর তো কোনো ক্ষতি হয় না, সেই রকম এটাও একটা সেই রকম অপরাধ যেখানে কাউর ক্ষতি হয় না, আমার কিন্তু আমার কারণ না sentiment কারণ ব্যাপার আছে, কেউ যদি নিউড হয়ে ঘোরে সেটা কারোকে এফেক্ট করবে, আশেপাশের লোকজনকে, এটাই পজিটিভ তো আমি বলতে নেগেটিভ, চাইছি, বাচ্চা সব আছে effect বড় করবে, আছে। কিন্তু ফিজিক্যালি করবে না, হ্যাঁ, ভার্বালিও করবে না, না ফিজিক্যালিও করবে না, ভার্বালিও করবে না কেউ যদি, কিন্তু আইনে বলা মেন্টালি আছে যে হ্যাঁ, সাইকোলজিক্যালি করতে করতে পারবে। পারে। কি করে ফিজিক্যালি করবে? ভিজুয়ালি করবে তো, আমি তো Visually মেন্টালি করবে। সাইকোলজিক্যালি কোনোভাবে করতে পারি। ভিজুয়ালি করবে, আমিও তো সেটাই বলতে চাইছি যে গরু কাটলে আমাকে ভিজুয়ালি এফেক্ট করবে আমার পাশে যদি গরু কাটা হয়। তুই খুব তো জোর হলে পাশে বলতে যদি পারবি এরকম যে বলে, আমার কেউ পাশে যদি কাটবে না, কিন্তু তুই এটা তো বলতে পারিস না পুরো পাশে কাটা স্টেটে যাবে। কাটবে, কি পুরো স্টেটে কাটবে না, এটা কি তো ধরনের কথা? সেটা তো তোর আমাদের পাশে মতো কাটলো না, কাটা যাবে না? কোন আইন, কোন লতে হ্যাঁ? ইন্ডিয়াতে যদি তোরা মনে করিস যে এটা সেকুলার দেশ না, হিন্দু রাষ্ট্রবাদী দেশ, কোন লতে বলা আছে পুরো কাটা যাবে না? না, না না, ইউপিতে কোনো ব্যান। লোকে বলার নেই এখনো। কোনো লতে বলা নেই কাটা যাবে না, 14 বছর বয়স হতে হবে, নির্দিষ্ট স্থানে কাটতে হবে, সামনে পাবলিক প্লেসে কাটা যাবে না। জার্মানিতেও, আমি জার্মানিতে থাকি, জার্মানিতে মুরগিও রাস্তার ধারে তুই কাটতে পারবি না, গরু ছাগল তো অনেক দূরের কথা, এখানে তো সব মানুষ সবকিছুই খায়, কিন্তু কারোর কোনো প্রবলেম হয় না কেন? এখানে তুই ঈদের দিনেও জার্মান রাস্তার ধারে গরু কাটতে পারবি না, তোকে নির্দিষ্ট প্লেস আছে, তার করা আছে, সব গভর্নমেন্ট করে রেখেছে। কিন্তু জার্মানি যদি সেকুলার বা ডেমোক্রেটিক মনে করিস, তারাও নির্দিষ্ট জানে একটা রিলিজনকে স্পেস দিয়ে রেখেছে, হ্যাঁ তোমরা যাও, ওখানে গিয়ে তুমি কারোর অসুবিধা করতে পারবে না, মাইক বাজাতে পারবে না, কিছু করতে পারবে না, যাও এখানে গিয়ে তোমার কাজটা করে চলে আসো। আমি বলছি একদমই উচিত যে নির্দিষ্ট জায়গায় কাটা উচিত, যেখানে সেখানে কাটা উচিত, এটা একদমই সঠিক কথা। এটা শুধু রিলিজিয়াস দিক কেন, যাদের সব দিক আপত্তি থেকে, তাদের সামনে কেন হবে, এটা একদমই ঠিক। বা এই যে এখন প্রতিটা কথায় যে হচ্ছে তোর একটা যে আমার আমার রিলিজিয়াস যে মাইন্ডসেট তাতে আঘাত লেগেছে, এটা একটা থাকে না। আমার সবসময় কথা, আমি কারোর এতে বলছি না, এই যে রিলিজিয়াস মাইন্ডসেটে আঘাত কার কিসে লাগছে ওটা ডিফাইন করাটা খুব চাপের ব্যাপার। যেরকম একটা হয় না, একটা চোরকে যদি একটা বিশাল ভিড় পিটিয়ে মেরে দেয়, তাদের উপরে কিরকম কেস হবে? সবাই ছাড়া পেয়ে যায় যেরকম ভাবে, মাস মার্ডার যেটাকে বলে, ওই ধরনের ব্যাপার হয়ে যাচ্ছে। রিলিজিয়াস কার কার এইটুকুতে আঘাত লেগে যাচ্ছে, এখন কি করা যাবে? কি একটা নাম, এইটুকু একটা সিনেমার নামে এইটুকু একটা নাম আছে বলে ওটাকে চেঞ্জ করে দিতে হবে, ওই ধরনের আন্দোলন হয়ে যাচ্ছে। এবার এটা তো আস্তে আস্তে থাকলে বাড়তে থাকবে, যে এটাকে যদি সরকার ব্যাক করে সব সময়, ওকে যদি ভাঙচুর হয়ে যায় হোটেলটা, পুলিশ যদি ওর বদলে স্টেপ না নেয় কিছু, যারা ভাঙচুর করে এসছে, তাহলে তাদের আজকে যদি একটা সামান্য কথা, মানে একটা পুরো সেন্টেন্সে আঘাত লাগছিল, কালকে একটা সামান্য কথাতেও আঘাত লেগে যাবে, আর ওটা মাল্টিপ্লাই হতে হতে যায়। কোন একটা নিউজে যেটা বললো দেখলাম যে শ্রাবণ মাসে কোন একটা সোমবারে কেএফসি দোকানে গিয়ে হামলা করেছে, কারণ কেএফসি তো চিকেনই বিক্রি করবে স্বাভাবিক, তো তাই জন্য কেএফসি দোকানে হামলা করেছে। শ্রাবণ মাসে সোমবারে কেন সে খুলেছে দোকান? তো এই যে আঘাত লেগেছে তার, সে যে হামলা করলো, এই যে ব্যাপারটা, এই যে মাইন্ডসেট একটু হালকা র্যাডিক্যাল হচ্ছে না? আমি বলছি যে তুই যেটা বললি যে এখানে কাটা উচিত নয়, একটা নির্দিষ্ট জায়গায় কাটা উচিত, সেটা তো হাইজেনের জন্যও জরুরি, অবশ্যই করা উচিত। ইভেন আমরা এটাও দেখেছি, আমি খুব এরকম আমাদের গ্রামে টামেও তো দেখেছি, একটা নির্দিষ্ট প্লেসেই হতো, মানে ওরকম হতো না যে হিন্দু যেদিকে আসে ওইদিকে কাটাফাটা হতো না, কিন্তু এগুলো ঠিক করে দেওয়া একদমই ঠিক। কিন্তু কিছু কিছু স্টেট আছে ইন্ডিয়াতে যেখানে কিন্তু ব্যান, ইউপিতে ব্যানই টোটালি, ঠিক আছে, এতে মহারাষ্ট্রেও ব্যান, কিন্তু মানে গরু ওখানে কাটা যায় না, বা গরুর মাংস বিক্রি করা যায় না, বা এই ধরনের কিছু। তো ওটার প্রপার রিজনটা কি? মানে এটা তো তুমি কাউকে তোষণই করছো একটা সময়ে গিয়ে, মানে তুমি এটা খুব জোরে বলতে পারো যে আমাদের সামনে করো না, এরকম ধরনের আগ্রাসন চলবে না, তুমি এটা নিয়ে মিছিল করতে পারবে না, এগোতে পারবে না, কিন্তু কাটতেই পারবে না, তোমরা খেতেই পারবে না, যে একটা তোমার মেজরিটি একটা রিলিজন আছে, ওদের মেন্টালিটিতে আঘাত লাগছে, ওই জন্য তুমি অন্য একটা রিলিজনের উৎসব মানে এ করে দিলে, একটা ইন্টারফেয়ার করে দিলে। এখানে আমি মানে কি বলি, কোশ্চেনটাও গোলমেলে। এটা কেন গোলমেলে? রিলিজন, দেশের সংবিধান, মানে যদি বলা হয় সংবিধান আগে না রিলিজন আগে, মানে সংবিধান তুই তোর মা আর তোর বোনকে সমান নজরে দেখিস, বা তোর স্ত্রী বা তোর মাকে তুই সমান নজরে দেখিস? এটার সঙ্গে কি প্রায়োরিটি হলো? আমি বলছি, তোর স্ত্রী আর তোর মাকে তুই সমান নজরে দেখবি? দেখা উচিত তো নয়। নয়,
কে তোকে আটকেছে? সংবিধান আটকেছে না ধর্ম আটকেছে? রিলিজন আটকেছে? হ্যাঁ, কে আটকেছে কে তোকে? সংবিধানে কোথায় বলা আছে যে তোর মা আর তুই তোর স্ত্রীকে সমান নজরে দেখতে পারিস না? আমি বলছি রাকেশ যেটা বোঝাতে চাইছে যে কিছু কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে কি আমাদের সংবিধান আমাদেরকে করে না, সেই লিমিটেশন গুলো আমাদের ধর্ম আমাদেরকে ওই বাঁচাগুলো শেখায়। মানুষের মানুষত্ব বোধ, তোকে সত্যবাদী হতে হবে, তোকে ভালো মানুষ হতে হবে, সংবিধানে কোথাও বলা নেই, একমাত্র ধর্মে বলা আছে। তোকে তোকে ছোটবেলা থেকে মানুষ করা, তুই ধর্ম, এই রামের কথা শুনেছিস? পুরুষোত্তম রামের গল্প শুনে ঠাকুমা তোকে এই বলাই না যে রামের মতো বীর হ, ঠাকুমা বলে রামের মতো সৎ হও। আচ্ছা, এটা হচ্ছে আমার পয়েন্ট এখানে। হ্যাঁ, এটা ধর্মের সৎ হওয়া, ফান্ডামেন্টাল ভালো মানুষ হওয়া শেখাতে পারে, কিন্তু সংবিধান তোকে সহজ- একটা স্ট্রাকচারের মধ্যে আনতে পারে, সমস্ত বলে গোষ্ঠীকে একটা স্ট্রাকচারের মধ্যে আনতে পারে। বুঝতে পেরেছি। এটা ধর্ম এই জন্য আমি মনে করি যে মানুষের মানুষত্বকে বাঁচানোর জন্য সংবিধান, আমি জার্মানিতে চলে এলাম, জার্মানির সংবিধান আলাদা, আমি ইন্ডিয়া চলে গেলাম, ইন্ডিয়ার সংবিধান আলাদা, কিন্তু আমার মানুষত্ব বোধ তো একই। এটা তো আমার ধর্ম, যদি ধর্মও না বলি, এটাও তো আমার ধর্মের মধ্যে কিছু না একটা পার্ট আছে। আমার বিল্ড আপ যেরকম তৈরি, যেরকম এখানে জার্মানিতে এসে মুসলিমরা নিজেদের বোনেদের বিয়ে করে, নিজেদের কাজিনদের বিয়ে করে, জার্মানিতে এসেও মুসলিমরা করে এখানে, কিন্তু একজন হিন্দু এসে জার্মানিতে এসে করে না। বা আমি যদি পাকিস্তানে যাও, আমি আমার কাজিনকে বিয়ে করবো না যতদিন না আমি হিন্দু থাকবো। এই যে বোনকে বা নিজের জেনেটিক্স এর মধ্যে বিয়ে হবে না, এটার একটা পুরো ইতিহাস আছে। যত মডার্ন সায়েন্স আগে কিন্তু হতো, যত সায়েন্স এগিয়েছে তখন মানুষ দেখেছে যে নিজের জিনের মধ্যে বা নিজের ধর বোন বা এদের মধ্যে যদি বিয়ে করা হয় তাহলে অনেক ধরনের জেনেটিক্যাল সমস্যা দেখা যায়, মানে বিকলাঙ্গ বা অন্য কিছু আরো অনেক ধরনের জেনেটিক অসুখ আছে যেগুলো হয়। তো সেই জায়গায় কেউ যদি এই জিনিসটা না বুঝে, এই জেনেটিক্স এর ব্যাপারটা অসুখ হতে পারে এইসব না বুঝে তাও করে, তাহলে আর কি করার আছে? তো তা করুক। যে সংবিধান মানুষের ধর্মের থেকে বড় হতে পারে না, সংবিধান প্রতিটা দেশের আলাদা হতে পারে, কিন্তু মানুষের মানুষত্ব প্রতিটা দেশে আলাদা হতে পারে না। তুই তুই বলবি আমি জার্মানিতে এসে জার্মানির সংবিধানের মতো চলবো, ইন্ডিয়ায় গিয়ে ইন্ডিয়ার সংবিধানের মতো চলবো, সংবিধানের পার্থক্য ছোটখাটো সব জায়গায় সব দেশেই চলে। কিন্তু পাকিস্তান তার বোনকে বিয়ে করার সঙ্গে তার মনুষ্যত্বের কি ব্যাপার হলো? বোনকে বিয়ে করলে তার মনুষ্যত্ব চলে গেল, এটা তো ব্যাপার নয়। সে একটা অজ্ঞ ব্যাপার যে সে জেনেটিক এরকম মানে রোগ হতে পারে, সেই সমস্যা বুঝেও সে যদি বিয়ে করে তাহলে সেটা তার জ্ঞানের অভাব হতে পারে, কিন্তু সেটা মনুষ্যত্বের অভাব অ্যাটলিস্ট নয়। মানে আমি এবার তুই বললি এটা অজ্ঞ ব্যাপার জেনেটিকের মধ্যে, আমার সঙ্গে জার্মানিতে এসে মানে 99% পাকিস্তানি স্টুডেন্টরা পড়াশোনা করে, তাদের মধ্যে 99% বিয়ে তাদের কাজিনের সঙ্গে হবে। তারা বলে প্রাউডলি করে আমার কাজিন, আর নিজের কাকুর মেয়েকে তারা কাজিন, মানে তারা কাজিন মনে করে, বোন মনে করে না। বলে নিজের কাকুর মেয়ে কাকিমা তো আলাদা, আমার বোন কি করে হবে? তারা জার্মানিতে এসে পড়ছে, তারা এডুকেশন এখানে পার্থক্য কোথায় হলো? আর দ্বিতীয় কথা, তুই যে বললি যে মানুষ অনেক আগেও করতো, হিন্দুতে হতো না, কোন আমার একটা স্টোরি বল যে স্টোরিতে তার বোনকে বিয়ে করেছে। আমাদের মধ্যে তো আবার গোত্র ছিল, এখনো সাউথ ইন্ডিয়াতে হয়, এখনো সাউথ ইন্ডিয়াতে হয়। হ্যাঁ হয়, এখনো হয়। আমি বলছি সাউথ ইন্ডিয়াতে এখনো সাউথ ইন্ডিয়াতে হয়। এবং তুই যদি দেখিস যে ইন্ডিয়াতে কত পার্সেন্ট মুসলিম কাজিন ম্যারেজ করে, কত পার্সেন্ট হিন্দু কাজিন ম্যারেজ করে, মুসলিমদের পার্সেন্টেজ অবশ্যই বেশি হিন্দুদের থেকে, কিন্তু এমনটা নয় যে মানে যদি মানে পার্সেন্টেজে দেখিস যে ধর 80% হিন্দু আছে, তো 2% হিন্দু কাজিন ম্যারেজ করে, মুসলিম 15% আছে, তার পার্সেন্টেজে সে 4% করে, ইন্ডিয়ার কথা বলছি। এরকম ডবল পার্সেন্টেজে থাকবে একটা ডেটা। কিন্তু এমন নয় যে হিন্দুরা কেউ করে না কাজিন ম্যারেজ আর মুসলিমরা সবাই করে, এরকম জেনারেলাইজ করা যায় না। মুসলিমরা সবাই কাজিন ম্যারেজ করে এটাও ভুল, আর হিন্দুদের কেউ কাজিন ম্যারেজ করে না এটাও ভুল। আমি একটা জিনিস এসে বাইরে গরু খাওয়া ব্যান করার থেকে কি করে এখানে এসে ঢুকে গেলাম, নিশ্চয়ই তুই একটা কোনো উদাহরণের জন্য। আমি একটা কথা বলতে চাইছিলাম যে ধর্ম আগে না, মানুষের ধর্ম কি, ধর্ম নিজের বোধ, তো ধর্মের ধার্মিক বোধটাকে ধর্ম বলি আমরা, ছেড়ে দিলাম রিলিজন কি বলছে আলাদা, কি ধার্মিক বোধটাকে, আমি সেইখান থেকে বলতে চাইছিলাম নিজের বোধটা তো, মানুষত্বের বোধটা তো যদি ধর্মই হয় তাহলে সেটা তো আগে হতে পারে, যে কোনো কাছে যে কোনো সময় সংবিধানের থেকে আগে হবে। আর সেই ইন্ডিভিজুয়াল মানুষের কাছে হবে, সেটা রাষ্ট্রের কাছে কেন হবে? আমার কথা হচ্ছে এইটুকু। এবার বুঝতে হবে রাষ্ট্র ধর্মটা বানিয়েছে, যে সংবিধান বানিয়েছে সে কে? সে মানুষ না কোনো আকাশ থেকে পড়া কোনো ব্যক্তি? মানুষ একটা সেই দেশে থাকা মানুষ, সেই ধর্ম থেকে তৈরি হওয়া মানুষ, সেই ধর্ম থেকে, সেই মাটি থেকে তৈরি হওয়া মানুষ, সেই কালচারে বড় হয়ে ওঠা মানুষ, সে যেটাকে মনে করেছে ঠিক। আইনটা কেন এসছে? যে যারা আইন বানিয়েছে তারা মনে করেছে যে হ্যাঁ এইটা আমাদের কালচারের মধ্যে পড়ে না, আর এটাও ঠিক হওয়া উচিতও না। সমস্ত কিছুর ব্যাখ্যা তো হয় না যে হ্যাঁ এই ল এর এই ব্যাখ্যা কি হতে পারে না। আমি এই জন্যই মনে করি ব্যাখ্যা হবে না, এটাই তো প্রবলেম।
এখন সাংসদ 2 মিনিটে মুলতুবি হয়ে যায়, এরা বিরোধীরা লাফাচ্ছে হচ্ছে কি আমরা চলতে দেবো না, আর সরকার হচ্ছে ধ্বনি মতে বিল পাস করে চলে যাচ্ছে। সেই জন্য হচ্ছে আমি কি একটা কোনো ওভারঅল আলোচনা বলছি, হয় না। আমি এটা ওভারঅল বলছি। হওয়া উচিত এবং আলোচনা অবশ্যই হওয়া উচিত, ব্যাখ্যা থাকতেই হবে। কোনো একটা আইন কেন বানাচ্ছে তার ব্যাখ্যা থাকতে হবে, ব্যাখ্যা হয় না বলে তো হবে এই না। যে ব্যাখ্যা তো আমি দিলাম, তুই মানতে যাচ্ছিস না, সে ব্যাখ্যাটা তুই বলছিস সেটা কেন সেকুলারিজমে। ব্যাখ্যাটা হচ্ছে এটা, যেহেতু মেজরিটি পপুলেশন যেহেতু ইন্ডিয়ায় হিন্দু, আর হিন্দুর একটা রিলিজিয়াস মাইন্ডসেট আছে যে গো হত্যা বন্ধ করতে হবে, গো হত্যা চোখের সামনে দেখো বা করো, গো হত্যা বন্ধ করতে হবে। তার জন্য বহু আন্দোলন হয়েছে ইন্ডিয়াতে, সেই মাইন্ডসেটের ভিত্তি করে এই লটা বানানো হয়েছে। কিন্তু তারপরেও ভাবা হয়েছে যে যদি গো হত্যা পুরোপুরি ব্যান করে দেওয়া হয়, তাহলে পুরো একটা দেশের একটা অনেকটা বড় ইকোনমি নষ্ট হয়ে যাবে, যেরকম লেদার কারখানা, এটা সেটা অনেক কিছু ব্যান হয়ে যাবে, অনেক বন্ধ হতে পারে। তাই জন্য ভাবা হয়েছে যে না ঠিক আছে, গোহত্যা পুরোপুরি তো ব্যান করাটা দেশের পক্ষেও তো অস্বাভাবিক, মানে ঠিকও না। তাই জন্য মনে করা হয়েছে যে হ্যাঁ, একটা 14 বছর একটা লিমিট দেওয়া হোক, একটা কিছু স্পেস দেওয়া হোক মানুষকে তার নিজের ধর্মটাকেও পালন করার জন্য, দেশটাকেও বাঁচানোর জন্য। তাই জন্য আমি মনে করি যে হ্যাঁ, এই যদি পুরোপুরি ব্যান না করা যেতে পারে, আমি তো মনে করি ব্যান করা উচিত। আর যদি পুরোপুরি ব্যান না করা যেতে পারে, তাহলে একটা স্পেস দেওয়া উচিত, যেরকম এই 14 বছরের লোটা পুরো দেশের পালন করা উচিত। তবেও ইন্ডিয়ান সংবিধান এটাকে নিজেরা বলেন এটা ইউনিভার্সাল, পুরো মানে পুরো ইন্ডিয়া এটাকে যে মানতেই হবে, এটা কেউ বলেনি। ইন্ডিয়ার সংবিধান বলেছে স্টেটের উপর ছেড়ে দিয়েছে যে আমরা এই ল বানিয়েছি, যে অ্যাডপ্ট করতে চাও করতে পারো, যে করতে না চাও করতে না পারো। যেরকম কাশ্মীর করেনি, এরকম অন্যান্য কেরালা, সাউথ ইন্ডিয়ান করেনি, ওয়েস্ট বেঙ্গল এতদিন করেছিল না, এখন করছে। এবার সেই রকম পুরোপুরি স্টেটের উপর ছেড়ে দেওয়া হয়েছে যে তোমরা কেউ যে চাও করাও, যে চাও করবে না। যেরকম যেরকম নর্থ ইস্ট ইন্ডিয়ায় এখনো তারা গরু খায়, পোক খায়, সবকিছুই খায়, কিন্তু তারা অ্যাডপ্ট করেনি, তারা করবেও না কোনোদিন। এটা হচ্ছে এই জন্য আমার হচ্ছে ব্যাখ্যা হচ্ছে এইখানে। আমাদের আমাদের হিন্দুদের অনেক ট্রাইবাল পপুলেশন আছে, তারাও মানে খায় আর কি। এরকম একটা রুল বা রেগুলেশন আনা, সেটা কাইন্ড অফ একটা রিলিজিয়ানকে তুষ্টিকরণের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার মতন ব্যাপার। মানে ওদেরকে যে এরকম একটা ল আনা হচ্ছে, তাহলে কাউকে একটা তোষণ করা হচ্ছে, এটা বলতে চাইছিলাম। যে তুমি যদি, আর এই যে তোষণের ফর্মুলাটা দিনের পর দিন বাড়তে থাকবে। মানে আজকে যদি আমার স্টেটে গরু কাটা হচ্ছে, এটা প্রবলেম হয়ে থাকে, কালকে আমার এটা প্রবলেম হতে পারে যে কেউ একটা টুপি আর কুর্তা পরে বেরিয়েছে, তাতেই প্রবলেম হতে পারে। তারপরের দিন এটাই হতে পারে যে কোথাও একটা না যে কোনো টাইপের নন ভেজ খাওয়াতেও প্রবলেম হতে পারে। প্রবলেম হতে পারে। কারণ এই যে কিছু কিছু নর্থ ইন্ডিয়ান স্টেটে তো পুরো ভেজিটেরিয়ান একটা ব্যাপার আছে, যে প্রাণী হত্যাটাই একটা পাপের ব্যাপার। সেটাও তো একটা কোথাও না কোথাও লেখা আছে, সেটা থেকে যদি কেউ এমফাসাইজ করে তো সেটাও একটা প্রবলেম হতে পারে। হ্যাঁ, আমি বললাম না তখন যে আমাদের লেখা আছে কনস্টিটিউশনে যে ইকুয়ালি আর কি সব রিলিজিয়নকে ইম্পর্টেন্স দেবে। হ্যাঁ, যেখানে ওটা হওয়া উচিত যে ইন্টারফেয়ার করবেই না, মানে রিলিজিয়ন ডাজ নট ম্যাটার ইন এনি কেস। ডিসিশন পাস করতে হলে, ল পাস করতে হলে ওটা অন দ্য বেসিস অফ হিউম্যানিটি বা সিটিজেনদের কতটা রাইটস দেওয়া আছে ওই সিস্টেমে, সেই অনুযায়ী করে। হ্যাঁ, এইখানে বেসিক্যালি হিন্দু মেজরিটি আমাদের কান্ট্রি, চিরকাল আমাদের কিছু নিজেদের রিলিজিয়াস বিলিফ, কিছু সেন্টিমেন্টস আছে। ওই সেন্টিমেন্টস গুলো যখন অন্য কোনো রিলিজনের জন্য হার্ট ফিল হয়, তখন একটা যেরকম মাস মুভমেন্ট হয়ে একটা যে কোনো জিনিসের জন্য কোনো একটা ল পাস করা হলো বা কিছু হলো, ডিসিশন জানানো হলো যে এটা হবে না, বন্ধ। ওইটাই চলছে, আর কিছু না। আমি প্রথমেই বললাম না যে মেজরিটি উইন্স। এবার ওই ম্যাক্সিমাম যদি হিন্দু থাকে একটা জায়গায়, সেইখানে কিছু 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 জায়গায় যদি মুসলিম স্প্রেড আউট করে থাকে, কিছু কিছু জায়গায় ওই রিলিজিয়াস সেন্টিমেন্ট যখন হার্ট হবে, যেহেতু মানে গরুর ব্যাপার হলো বা কিছু হলো, তো সেই সময় দ্যাট উইল বি আ প্রবলেম, এন্ড ওটার এগেনস্টে ওই মেজরিটি বেসিসে একটা কেস হয়ে সেটা একটা ডিসিশন নিয়ে যা বেরোচ্ছে, যা হচ্ছে। সেকুলারিজমের যে কিছু অংশে যে কিছু রাইটস বা কিছু মানে কি বলা যেতে পারে ছাড়, যেটা আর কি অন্যান্য রিলিজিয়ন যারা পায়, বা যেটা পাওয়া উচিত, সেটা এবার আমরা শুধু এক্সপেক্টই করতে পারি যে এই গভর্নমেন্ট বা এই কনস্টিটিউশন সেটা ওদেরকে দেবে ইন দা নিয়ার কামিং ফিউচার। আর তুই যেরকম বলছিস যে সে হেঁটে গেলেই পাশ থেকে সমস্যা আছে, নিতে পারছি না, সেটা হবে না। কারণ এইটা একটা ভিজুয়াল, মানে ভিজুয়ালি কাউকে দেখে তোমার খারাপ লাগছে বা কিছু হচ্ছে, এটা অনেকটা তোমার উপর ডিপেন্ড করে। এইখানে সবকিছুটাই আমাদের
কিরকম ভাবে আমরা বড় হয়েছি, আমরা আমাদের কি ভ্যালিউজ আছে, কি মরাল সায়েন্স পড়ে আমরা এগিয়েছি, এইসবের ওপর অনেকটা ডিপেন্ড করে যাবে, যেটা সামওয়্যার অর দি আদার রিলিজিয়ন থেকেই কানেক্টেড। কারণ ইন্ডিয়া ইজ আ ভেরি রিলিজিয়াস কান্ট্রি, অনেকগুলোই রিলিজিয়ন আছে আর সবাই খুব মানে স্ট্রংলি তাদেরটা ফলো করার চেষ্টা করে। আর মেজরিটি উইন্স ইজ দ্য কেস হিয়ার, যে এইটা মেজরিটি লোক আছে, এদের প্রবলেম হচ্ছে এটা তুমি করছো, করো না। রিলিজিয়াস রিজন হলো, রিলিজিয়াস সেন্টিমেন্ট হলো, করো না। এবার কিছু কিছু ক্ষেত্রে যেটা ওই তালাক বা ফিমেল কোনো ল হলো, যেগুলো সেগুলো তো প্রপারলি হিউম্যান রাইটস এর উপর বেস করে আই বিলিভ ডিসিশন পাস করা হয়। তোষণ এটা তোষণ কি করে হতে পারে, যেহেতু কারণ ধর্মের এটা আঘাত হচ্ছে, কিন্তু তোষণ যখন হবে যে আমি যা বলবো তা মেনে না হচ্ছে। যে ধর্মের আঘাত হচ্ছে ঠিক আছে, কিন্তু এই যে ধর্ম নিয়ে বা হিন্দু ধর্ম নিয়ে যে সব যে অ্যাপ্লাই যারা করছে, যে সরকার, আমাদের সরকার, বিজেপি সরকার, তারা আবার দেখা যাচ্ছে যে যেসব কাউ এক্সপোর্ট করে, বিফ এক্সপোর্ট করে, সেই সব কোম্পানি থেকে চাঁদাও নিচ্ছে। আবার মানে ঠিক আছে, বিজেপি পাওয়ারে আছে, আমরা বিজেপি পাওয়ারে আছি, আমরা নিয়ম চেঞ্জ করতেই পারি, কানুন আনতেই পারি, সেটা নিয়ে সমালোচনা হবে, আলোচনা হবে, সেটা ঠিক আছে, একটা ব্যাপার। কিন্তু আমরা যে জিনিসটা নিয়ে রাজনীতি করব কিছুটা হলেও, গরু নিয়ে বা বিফ নিয়ে, তো আবার সেই এক্সপোর্টিং মানে কোম্পানি থেকে চাঁদাও নেব, ব্যাপারটা কিরকম একটা দেখায় না? তো রাজনৈতিক রাকেশ কি মোড়ালের বলবে এটা? মানে আমি আমরা কি যখন বলবো, বিজেপি যখন বিরোধী ছিলাম, তখন আমাদের একটা দাবি ছিল যে কাউ এক্সপোর্ট বন্ধ করতে হবে, বা কাউ মানে না স্লটারিং আমি এইসব বন্ধ আমি করতে কি হবে, বলবো, ব্যান আমি করতে তো হবে। কোনো পার্টির ইয়ে না, মানে কোনো পার্টির মুখপত্র না যে তারা এই কেন যে জিনিসগুলো পার্টি বলতে শান্তনু পারবে যে কেন বলছিস করছে। না, বিজেপি তো হিন্দু পার্টি না, মানে বিজেপি বলেই হিন্দু, হিন্দু বলেই বিজেপি, সেটা তো হতে পারে না। হয়তো তারা বিজেপি তারা হিন্দুটাকে নিয়ে করছে, কিন্তু তারা কেন করছে বিজেপি আসার সময় যেসব, বিজেপি আসার সময় তাদের একটা ব্যাপার ছিল এরকম যে গরু হত্যা বন্ধ করতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু তারা ক্ষমতায় এসে হ্যাঁ আমি তো শুনিনি। বিশাল সংখ্যক সেই সিট তো নিয়ে মেজরিটি নিয়ে এসেছে। এখনো পাওয়ারে থেকে হেমন্ত বিশ্ব শর্মা, আসামের চিফ মিনিস্টার, সে কোনো কোনো জায়গায় ভিডিওতে বলে যে গৌ কাউ হত্যা বন্ধ হোনা চাইয়ে, বন্ধ হোনা চাইয়ে। এখন পাওয়ারে আছে, বন্ধ হোনা চাইয়েই বলতে থাকে। কিন্তু কেন বলতে থাকে, মানে চাইয়ে বলার দরকারটা কি? বন্ধ করার হলে করে দাও। করে দে, বা না করার হলে না কর। কিন্তু এই যে বলা, মানুষকে একটা একটা কিছু একটা দেওয়া, যে ফিল করানো হিন্দুদের যে দেখ গরু হত্যা হচ্ছে, কিন্তু ভাই তুই তো পাওয়ারে আছিস, মানে অনারেবল বিজেপি পাওয়ারে আছে, তো আহ, কেন মানে বন্ধ হোনা চাহিয়ে এটা বলার দরকারটা কি? আইদার বন্ধ কর বা না কর, কিন্তু এটা নিজে আমি রাজনীতি ছোট করে ফেয়ার পয়েন্ট, এটা এটা হয় বন্ধ করুক, কেন বলবে কেন? আর করুক, বা যেভাবে আমার চলছে মনে হয় চলতে দে। বললেও একটা মানুষের মধ্যে সেন্টিমেন্ট তৈরি হয়, যে সেন্টিমেন্ট তাকে পরে বলেই পুশ তো করে, সেন্টিমেন্টটা তৈরি হয়, হ্যাঁ যে বলেই তো সেন্টিমেন্টটাকে সেন্টিমেন্টটা পরে তৈরি পুশ হয়, করে তারা হয়তো সেটা করাবে। ভোট নেওয়া যায়। না ভোট নেওয়ার এই থেকে করাও সেন্টিমেন্টকে পারে না, শোনো ভোট সেই নেওয়াতে করাতে হবে। হলে কাকে, পাবলিককে মোটিভেট করতে হবে না এমএলএ এমপি দের মোটিভেট করতে হবে? আইন তো কারা বানাবে? এমএলএ পাবলিকের, এমপি রা বানাবে। হ্যাঁ কিন্তু পাবলিকের জনসাধারণের মাইন্ডসেটটাকে মাথায় রেখে তো বানাবে। ধরো আমি বাজারে 5টা ওপিনিয়ন পুশ করলাম, রাজনীতি এভাবেই হয়, বাজারে 10টা ওপিনিয়ন পুশ করা হয়, যেই ওপিনিয়নটাকে পাবলিক হুম, বেশি ক্যাচ করে, যেটা বেশি আইবল তুলে, সেই ওপিনিয়নের ভিত্তিতে ইলেকশন লড়া হয়। আমিও মনে করি যে এরা এখন আইডিওলজিকে পুশ করছে, এটা 5টা ওপিনিয়ন, শুধু গোহত্যা না, তার সঙ্গে সঙ্গে নানা রকম ওপিনিয়ন পুশ করছে, যে ওপিনিয়ন বেশি মানুষ ক্যাচ করে নিবে সেই ওপিনিয়নের ভিত্তিতে তারা রাজনীতি করবে, তারা ল বানাবে, হয় ক্ষমতা এলে হয়তো সেই ওপিনিয়ন ভিত্তিতে ল বানাতে পারে। এখন বিজেপি বলছে যে গোহত্যা বন্ধ করতে হবে, কিন্তু মানুষ সেভাবে নিচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, এই যে গোহত্যা বন্ধ করতে হবে, কিন্তু তোরা তো গরু, এই যে যেটা শান্তনু উদাহরণ দিল, তোরা তারা গিয়ে এত চাঁদা তুলছে, কি তারাও তো বেল্ট পরছে, গুচির বেল্ট পরছে, যেরকম কে তার নামটা কি ভুলে গেলাম, কে একটা ঠাকুর, সে গুচির বেল্ট, লেদারের বেল্ট whatever, পরছে, বিজেপি লিডার প্রত্যেকেই ভরে কম করছে। বেশি, তারা তারা শুধু কিন্তু এরা বিজেপি কংগ্রেস এরা যে সবাই। করছে হিন্দু ধর্মকে বাঁচানোর জন্য না, তারা এটা ওপিনিয়ন তারা মার্কেটে পুশ করছে, যে তোমার মানে আমরা খাচ্ছি কি খাচ্ছি না দেখার জন্য। যদি মানুষ খেয়ে নিবে, তখন তারা সেটার উপর রাজনীতি করবে, দেখবি তারা সবাই সাত্ত্বিক হয়ে যাবে, সব সমস্ত কিছু হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, হিন্দু মানে বিজেপি, বিজেপি মানে হিন্দু, এটা হতেই পারে না, আমি তো এটা মনে করি না। হিন্দু বিজেপির, ঠিক আছে তারা আইডিওলজিটাকে পুশ করে, তারা যেরকম টিএমসি কে মুসলিমরা ভোট দিয়েছে বা দিচ্ছে কেন, তারা মুসলিমদের কথা বলে বলে, মুসলিমদের কথা আলোচনা করে বলে, সেরকম আমি মনে করি আমরা হিন্দুরা বিজেপিকে ভোট দেই এই কারণে, যাতে বিজেপি হিন্দুদের কথা বলে বলে, হিন্দুদের কথা আলোচনা করে বলে, আমি তো এটা মনে করি। না, আমি তো ভাই এই কারণে ভোট দিই না।
যে আমি তুই তো যে কারণে ডেভেলপমেন্টের জন্য পড়ছি। অবশ্যই ডেভেলপমেন্ট তো একটা পয়েন্ট হওয়া উচিত, কিন্তু মানুষের একটা আইডিওলজি তো থাকা উচিত। ওটাই। আমি আইডিওলজি তো থাকা উচিত। বিপরীত যে সরকার ছিল তার করাপশনের জন্য দিয়েছি। হ্যাঁ, ডেভেলপমেন্ট থেকে একটু টপিকে সবার মতামত মোটামুটি শোনা হলো, কিছুগুলোতে আমি এগ্রি করি, কিছুগুলোতে করি না, আমি আমার মত করে বললাম, সবাই যে যা বললো। আরেকটা পয়েন্টে ঢুকছি, যে হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে গিয়ে দিল্লিতে আন্দোলন হলো, ঝাড়খণ্ডে আন্দোলনটা হলো, তারপরে এখন হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় দেশে হচ্ছে গিয়ে বাচ্চারা আন্দোলন করছে কিসের জন্য? হচ্ছে গিয়ে স্কুল নেই ঠিকঠাক, ঠিক আছে, মাস্টার নেই, এ নেই সে নেই, ঠিক আছে, এইসব বিষয় নিয়ে আন্দোলন হচ্ছে। তো এই ব্যাপারটায় সবাই, তোদের কি মতামত? কিভাবে আমরা ছোট থেকে স্কুলগুলোকে দেখেছি আমাদের স্কুলে, সেই অনুযায়ী তোরা একটু একটু করে যদি বলিস যে এটাকে কিভাবে যাওয়া উচিত, সরকারের কিভাবে দেখা উচিত, মানে মেইনলি আমরা সলিউশনের কথাই বলবো, খারাপ কি কি আছে সেসব তো জানি। স্কুল, সরকারি স্কুলের যে কথা হচ্ছে সেখানে প্রবলেম তো হাজার আছে, হাজার না হোক বেশ কয়েকটা তো আছে। মেন টিচারের ঘাটতি, ইনফ্রাস্ট্রাকচার, এবিসিডি। তার জন্য প্রত্যেকটা রাজ্যে মোটামুটি কম বেশি একই ছবি। কিছু কোন রাজ্যে, ছোট ছোট রাজ্যে কিছু কিছু রাজ্যে ভালো আছে, আর বড় বড় রাজ্য মোটামুটি সব রাজ্য প্রায় সমান জায়গায় আছে, যে পর্যাপ্ত টিচার নেই, ইনফ্রাস্ট্রাকচারের অভাব, আর এইসবই মোটামুটি। এর সলিউশন একমাত্র একটাই, সরকারকে এডুকেশন সেক্টরে বেশি পরিমাণ বাজেট অ্যালোকেট করতে হবে, ঠিকঠাক ভাবে নিয়োগ করতে হবে, আর ইনফ্রাস্ট্রাকচারের জন্য ফান্ড বরাদ্দ করতে হবে, তারপর মনিটরিং করতে হবে। দেয়ারপর ফান্ড এলে, বাজেট এলে, সবকিছু এলে, তারপরে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ঠিক হবে, বাচ্চা তখন এসব ব্যাপারে আন্দোলন করবে না, পড়াশোনাতে মন দেবে হোপফুলি। ইজি ইজি সলিউশন। বাট সরকার কিভাবে তার বাজেটের কোন খাত থেকে কেটে এডুকেশনে বাজেট বাড়াবে, সেটা তো বিগ কোশ্চেন। এখানে আমার একটা পয়েন্ট আছে, যে এডুকেশনের ঘাটতি তো ইন্ডিয়ায় আছে, মানে এখনো ছিল, থাকবে, মানে থাকবে বলতে পারছি, মানে এখন আছে, ছিল, আর আছে, এটা তো মানে দিনের আলোর মতো দিয়ে দিনের বলতে মানে পারছি না। সূর্যের মতো ওকে, নেক্সট। এটা তো সূর্যের মতো সত্য। এবার ব্যাপারটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার তো ডেভেলপমেন্ট, স্কুলের বেসিস করে পার্টিকুলার স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতেই হবে, মানে না করে উপায় নেই। আর আমি যেটা বললাম যে ওপিনিয়ন, এটাতে আমি মনে করি আন্দোলন করাটা খুব জরুরি, খুব 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 জরুরি। যেরকম ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনটাও জরুরি ছিল, সেরকম নিটের জন্য আন্দোলন করাটাও জরুরি ছিল, সেরকম ঝাড়খণ্ডের জন্য আন্দোলন করাটাও জরুরি ছিল। যদি আন্দোলন একদম। না করি, যদি না করি, সরকার বুঝতে পারবে না যে কি মানুষ কি চাইছে। পলিটিক্স এভাবেই তৈরি হয়, ডেমোক্রেসি এটা একটা খুব ব্লু বর্ড, যে আর মানুষ যেটা চাইছে সেটা সরকার দিবে। ঝাড়খণ্ডের যে কেস স্টাডি যদি করিস, সেটা নিটের থেকেও বেশি ভয়ঙ্কর। ঝাড়খণ্ডের কেস যদি দেখিস, সেটা মানে বাহিয়াত একেবারে। যদি একদম লাস্ট 10-15 বছর ধরে তাদের যে হিস্ট্রি, যেভাবে তারা নিয়োগ করেই চলেছে। ঝাড়খণ্ড একটা এমনি ছোট স্টেট, তাতে আন্দোলনের ভয়েসও এত মানে মানে মেন মিডিয়া কভার করে না, সেন্ট্রালের যেসব মিডিয়া আছে। সেখান থেকে তাদের যে কেস স্টাডি যদি করিস, যে কিভাবে কি করাপশন হয়, মানে নিয়োগের ক্ষেত্রে, জাস্ট ফর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মারাত্মক লেভেলের করাপশন। এবং এই আন্দোলন ওয়েল ডিজার্ভিং আন্দোলন, আরো আগে হওয়া উচিত ছিল। এবং এর সলিউশন কিভাবে কি দেবে, আজকে তো রিসেন্ট আজকে শুনতে পাচ্ছি যে লাস্ট 10-15 বছরের কোন একটা পার্টিকুলার যে সংস্থা যারা নিয়োগ করেছে বা নিয়োগ করাতে সাহায্য করেছে গভর্নমেন্টকে, যাদের মাধ্যমে দুর্নীতি হয়েছে, লাস্ট 10-12 বছরের নিয়োগকে ক্যান্সেল করছে, যেটা একটা মানে গায়ে কাঁটা দেওয়ার মতো ব্যাপার স্যাপার হচ্ছে। তো একদম ঝাড়খণ্ডের আন্দোলন তো খুবই জরুরি, এবং এরকম বহু স্টেট আছে, নট অনলি ঝাড়খণ্ড। এবার হ্যাঁ, আমি আমাদের যে স্টেট তো আছে। সলিউশনের কথা বলছিলাম, যে মানুষ, সরকারকে তো টাকা আনতে হবে, কিন্তু কোন ঘাট থেকে তোলা যেতে পারে? অনেকে বলবে ডিফেন্স থেকে তুলে নাও, অনেকে বলবে অন্য কোথাও থেকে, ইনফ্রাস্ট্রাকচার থেকে তুলে নাও। আমি বলবো না, ডিফেন্স থেকে তোলা যাবে না, ইনফ্রাস্ট্রাকচার থেকে তোলা যাবে না। কোত্থেকে তুলতে পারে? কিছু ফরেন ফান্ডিং আমরা করি, ইন্ডিয়া কিছু তাদের প্রতিবেশী দেশের জন্য, যেরকম বাংলাদেশ, নেপাল, ভুটান বা শ্রীলঙ্কা, মলদ্বীপস, এমনকি তুর্কি ফুর্কির জন্য কিছু টাকা আমরা বাঁচিয়ে রাখি, যেটা, বা ইরান ইরাকের জন্য কিছু টাকা বাঁচিয়ে রাখি। আবার সেই সমস্ত দেশের, যেরকম বাংলাদেশের জন্য আমি এটা দেখছিলাম এই অর্থ বছরে, মনে হয় সম্ভবত কত একটা ইন্ডিয়ার টাকার মনে হয় 800-900 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 800-900 ওকে, কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাংলাদেশের জন্য। 900 হাজার কিছুই না হয়ে এটা। তুই হ্যাঁ 800 কোটি 900 কোটি টাকা কিছু না রে। 800 কোটি টাকা, 900 কোটি টাকা আমাদের আমাদের মানে 800-900 রাজ্যতে, হাজার শুধু কোটি দেশে টাকা, নয়। মানে এটা বেশ, মানে 1 হাজার কোটি বিলিয়ন নয়, 800-900 কোটিই হবে, এরকম টাইপেরই অ্যামাউন্ট। আর কিছু এই একটা, অ্যামাউন্টটা, যেটা যেটা আবার এই 50% অ্যামাউন্টটা বানানো হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের যে 28টা রাজ্য আছে, তার মধ্যে একটা রাজ্য ওয়েস্ট বেঙ্গলের অন্নপূর্ণা ভান্ডারের ওই হবে, কত হবে,
10 দিনের খরচা। অন্নপূর্ণা ভান্ডার 10 দিনের খরচা হচ্ছে ওই 10 বাংলাদেশকে দিনে 10 গভর্নমেন্ট অফ তারিখ। ইন্ডিয়া যেটা 10 দিনের, এক মাসে যদি 1 কোটি বা এখন তো 1.5 কোটি না 1,70,00,000 মহিলা পাবে, এই 1.5 কোটিও ধরিস তাহলে 3,000 করে হিসাব করলে প্রায় কত হবে? 4,500 কোটি টাকা হয়। 1 কোটি হলেই 3,000 কোটি হয়। 1,70,00,000 পাবে, প্রায় 5 থেকে 5,500 কোটি টাকা দাঁড়াবে। 5,000 কোটি ধরি, 5,000 কোটি টাকা প্রতি মাসে অন্নপূর্ণা ভান্ডারে খরচা হচ্ছে। 5,000 কোটি টাকা। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সব দেশে যে যে দেয় না সেগুলো যোগ করলে কাছাকাছি এরকমই আসবে মোরলেস, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা ভান্ডারে এক মাসে করছে। যেরকম বাংলাদেশকে কেন দিব আমরা? বাংলাদেশকে 1 টাকাও কেন দিব? বাংলাদেশ আজ পর্যন্ত ওকে, আমাদের কোড ইউজ করতো ফ্রিতে, তার জন্য ইন্ডিয়া মানে বিনা ট্যাক্সে বাংলাদেশ বা নেপাল, শ্রীলঙ্কা বাংলাদেশকে কেন দিবি? বাংলাদেশের সঙ্গে আমাদের বিরাট একটা ট্রেড সারপ্লাস আছে। বাংলাদেশকে আমরা যে পরিমাণ এক্সপোর্ট করি অনেক কম হ্যাঁ। ইম্পোর্ট করি। তারা কিনুক, বাংলাদেশের সঙ্গে কোথেকে ট্রেড কিনবে কিনুক, আমাদের সারপ্লাসে থেকে থাকি। কিনতে হবে না, যার কাছ থেকে কিনবে কিনুক। আমরা যদি আমাদের কাছ থেকে না কিনবে, নেয়, আমাদের থেকেও কিনবে, অন্য দিকেও কিনবে, কিন্তু এই ট্রেড সারপ্লাসটা কমে যাবে। আর যে সফট পাওয়ারের ব্যাপার থাকে, এসব ছোট ছোট দেশকে টাকা দেওয়া একটা সফট পাওয়ারের ব্যাপার থাকে, শ্রীলঙ্কা, ইন্ডিয়ার সফট মরিশাস, পাওয়ার তো মালদ্বীপ, দেখাই যাচ্ছে। whatever। যেরকম যেরকম তুর্কিকে আমরা একটা বড় একটা মারাত্মক ডিজাস্টারে সাহায্য করলাম, অপারেশন দোস্ত লঞ্চ করে, ভূমিকম্প একটা হলো কত বড়, তারপরের দিনকে কাশ্মীরের নামে তারা আবার করে দিল। এসব তো ফরেন পলিসি দেখা যাচ্ছে। আমার মনে হয় সেসব ফরেন পলিসি থেকে তোকে শিক্ষা নিতে হবে, সেটা নিচ্ছে অলরেডি। চায়না নিয়ে- কাউকে 1 টাকাও দেয় না, কিন্তু চায়নার বিরুদ্ধে কেউ একটা কথাও বলতে পারে না। হ্যাঁ, কেন বাংলাদেশ- বল? চায়নার বিশাল অনেক দেশে ওদের Invest করে কাউকে টাকা দেয় না। কোটি কোটি টাকা হচ্ছে গিয়ে দেওয়া আছে। আর এই যে সফট পাওয়ারে এই যে টাকা মানে আমাদের সঙ্গে বিশাল একটা, মানে আমার মনে হয় আর কি একটা বিশাল সীমানাও আছে। তো এদেরকে কোনো না কোনো ভাবে তোর কোনো সময় গরম কোনো সময় নরম ভাবে তোকে হাতে তো রাখতেই হবে। কারণ একটা সিনেমাতে আমি একটা ডায়লগ ছিল, খুব সুন্দর ডায়লগ, এটা সম্ভবত কারেতে, যে হাম দোস্ত তো চুন সকতে হ্যাঁ লেকিন পড়োসি নেই। মানে তোর পাশে যে আছে তোর প্রতিবেশী, ওকে তো তুই বদলাতে পারবি না, অতএব তোকে যে করে হোক এই হাতে রাখতেই হবে। তো যখন শেখ হাসিনা ছিল তখন ভালো ছিল ইন্ডিয়ার জন্য, এখন তারেক রহমান এসছে একটু খারাপ হয়েছে, কিন্তু তোকে তো ডিপ্লোমেসি তো চালিয়ে রাখতে হবে। তুই যদি আমেরিকার কথা দেখিস, চালাও, সমস্ত কিছু চালাও। টুইন টাওয়ারে গিয়ে যে ইয়ে মেরে দিয়েছিল, পাকিস্তানের 2টো প্লেন হাইজ্যাক করে টুইন টাওয়ারে নিয়ে ঢুকিয়ে দিয়েছিল, আর ওসামা বিন লাদেন হচ্ছে কি পাকিস্তানে ছিল, কিন্তু তারপরেও কি আমেরিকা হচ্ছে কি পাকিস্তানকে সাহায্য করেনি? এখনো তাদের ডিপ্লোম্যাটিক পার্টনার। কারণ এখানে তোর এই যে এশিয়ার এই পার্টটাকে কন্ট্রোল করার জন্য একটা মুরগি দরকার, তো তোকে ওকে এই দিতে হবে, ওরা কোটি কোটি টাকা ঋণ দিল। না আমেরিকা কি পেলো এখান থেকে? এমন তার নিস্ট ইয়ে কি হলো, আউটকাম কি হলো? আউটকাম কিছু নাই, থাক। জিরো, নাল বাটা শূন্য। কিন্তু এখনো কি করছে না? করছে তো, ভুল এখনো করছে। সেটাই বলছি, ভুল করছে। আমি তো বলছি ভুল করছে, যেরকম ইন্ডিয়া ভুল করছে বাংলাদেশকে টাকা দিয়ে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে তুই যদি আমেরিকা যদি না দেয় তাহলে কালকে পাকিস্তান গিয়ে চীনের কোলে গিয়ে বসে পড়বে। হ্যাঁ, বসুক। চীনের কোলে গিয়ে বসে পড়বে, যেখানে চীন পাকিস্তান হচ্ছে চীনের কোলেও বসে, এতদিন বসেও ছিল, ইমরান খানের সময় বসেও ছিল, কি করে নিল চীন? আমেরিকা আমরা যদি কিরকম করে পাকিস্তানকে- সেকুলারিজম থেকে ইন্টারন্যাশনাল পলিটিক্স এর দিকে চলে গেলাম। হ্যাঁ একটু হয়ে যায়, হ্যাঁ। ঠিক আছে। আমেরিকা যদি এরকম লজিক বলে যে সে ইন্ডিয়াকে কাউন্টার করার জন্য পাকিস্তানকে টাকা দিচ্ছে, কোন এক জামানাতে ইন্ডিয়া চায়নার মতো ডেভেলপ হবে, তাকে তখন কাউন্টার করতে হবে, তাই এখন থেকে সাজিয়ে রাখছে। সেই জন্য টাকা দিচ্ছে। কেন পৃথিবী আমরা logic দিতে পারে। আমি বলছি আমাদের নিজেদেরকে স্ট্রং সেই করা জন্য টাকা উচিত। দিচ্ছে আমি বলছি না, আমি বলছি যদি এটা বলে, মানে যদি এটা ভাবে, তো কুছবি স্ট্র্যাটেজি লাগাতে পারে। সে যাই করুক, আমেরিকার কাজ করুক। স্ট্র্যাটেজি দিচ্ছে। আমি তো বলবো ইন্ডিয়াকে যেরকম মলদ্বীপসের মতো দেশ, যার যার যে প্রাইম মিনিস্টার গিয়ে বলে কাশ্মীর পাকিস্তানের পার্ট, বন্ধ করা উচিত। টাকা দিয়ে 1 টাকাও বন্ধ না, তুমি দাও, লোনে নাও, তুমি টাকা নিবে, আমি তোমার জন্য রেখেছি, আচ্ছা, তুমি লোনে তো ঠিক আছে, বন্ধ করলি। চায়নাকে তারা একটা বন্দর দিয়ে দিল, সেখানে চায়নাকে বললো যে ওখানে নেভাল বেস হবে। আমি তো বলছি দিক। শ্রীলঙ্কাকে বললো একটা নেভাল বেস হবে। মুরগিকে তাড়া করিস সবসময়, মুরগি তোর থেকে সবসময় দূরেই যাবে। তুই কোনোদিন এমন কিছু সমস্ত স্যাটিসফাই, কাউকে সমস্তভাবে স্যাটিসফাই করতে পারবি না। তুই নিজেকে, তুই যেটা করতে পারিস, নিজের স্পিডটাকে বাড়াতে পারিস, তুই নিজের উপর নিজের পায়ের জুতো একটাকে ভালো কিনতে পারিস। আমি তো মনে করি নিজের ঠিক পায়ের আছে, জুতো ভালোভাবে কেনো, মুরগিকে তাড়া করা কিন্তু দরকার। যদি মালদ্বীপে যদি একটা নেভাল বেস বানিয়ে নেয় চায়না, তাহলে সেটা ভারতের জন্য কতটা খারাপ হবে? পাকিস্তানেও তো বানিয়ে নিয়েছে, ভারতের জন্য খারাপ হয়ে গেছে।
পাকিস্তানে, শ্রীলঙ্কায় বা বাংলাদেশেও বানিয়ে নিয়েছে ভারতের জন্য, ভারত ডুবে গেছে। এই যদি পয়েন্ট যদি ডুবে হয়, যাবে, তারপরে কি আর ডুবে গেলে কি আমরা বসে এখানে আলোচনা করতে পারবো? তো গুজরাটের থেকে 200 নটিক্যাল মাইলের ভেতরেও পড়ে, তার মধ্যে ভারত ডুবে গেছে? এটা হতে পারে না ভাই। যদি আমি নিজেকে স্ট্রং রাখি, তুই আমার কিউবাতে জানিস কিউবাতে রাশিয়া গিয়ে বসে আছে, কিউবাতে আমেরিকার কত পাশে, আমেরিকা কি নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে? হতে পারে না। আমেরিকা কি করে নষ্ট হবে? তাহলে আরে কিউবা, তুই আমেরিকা রাশিয়ার যে পাওয়ারের তুলনা ইন্ডিয়া চায়নার সাথে করছিস। আমি তো সেটাই বলতে আমেরিকা চাইছি যে যতটা নিজেকে পাওয়ারফুল, ইন্ডিয়া ততটা পাওয়ারফুল চায়নার পাওয়ারফুল বানাও। পক্ষে। এইসব দেশকে না পুষে, এই সমস্ত কিছু না করে নিজেকে তুমি পাওয়ারফুল বানাও। ইন্ডিয়াকে নিজের উপর, নিজের মাইন্ডসেট, নিজের সমস্ত কিছু থিঙ্ক সে ট্যাঙ্কে তো নিজের উপর তোর 100 কথার এক কথা, বাট সেটা কিভাবে, সেটা কি এতটা ইজি, এত কম দিনে অ্যাচিভেবল? আর তার জন্য যদি ইন্ডিয়া এই আশেপাশের পড়োশিদের 2-4 টাকা বা হোয়াটএভার যে টাকাটা আমি বললাম উদাহরণ দিয়ে, যে যত টাকা খরচ করে টোটাল, সেটা ইন্ডিয়ার একটা স্টেটের একটা প্রকল্পের একটা মাসের খরচার ইকুইভ্যালেন্ট। তাহলে তুই মানে এরকম ভাবে ভাবার দরকার নেই যে তুই যদি ভাবিস ইন্ডিভিজুয়ালি 900 কোটি দিচ্ছে, আমার থেকে 900 কোটি দিচ্ছে নাকি, মানে যদি একটা একটা লোকের ক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিচ্ছে 900 কোটি, তার বাজেটের কত পার্সেন্ট হবে? জিরোর পরে অনেকগুলো জিরো বসাতে হবে, তারপরে একটা 1 বসাতে হবে, 900 সেই কোটি না, আমি পার্সেন্টেজ। সমস্ত দেশে যদি ফান্ড ধরা হয়, সাধারণত বাজেটের 1% কি 2% দেয় তারা, ইন্ডিয়া গভর্নমেন্ট তার ফান্ডের জন্য হ্যাঁ। না, এটা রং ডাটা। ভারতের বাজেট অনেক বড়, তার 1-2% অনেক বড়। ভারতের এডুকেশন বাজেট 2-2.5% হয়, পুরো এডুকেশন বাজেট দিয়ে দেয়। ভারতের পুরো ভারতের ডিফেন্স বাজেট ভারতের ডিফেন্স বাজেট এখনো 10% যেতে পারছে না। কত আছে, 5-7 কিছু একটা হবে। তো 2% শুধু বাইরের দেশকে দিতে পারে ভারত, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, সে এত টাকা দিতে পারে। আর তেমনি অন্য দেশও ভারতকে দেয়, এমনটা নয় যে ভারতই শুধু বাকি সব দেশকে দেয়। কিন্তু ভারত এখন মানে সেই পজিশনে নেই যে যে টাকা পায় তার থেকে কম টাকা দেয়, না নয়। ভারত যদি 100 টাকা পায়, ভারত ওই 110 কোটি টাকা দেয়, এরকম ব্যাপার, বুঝতে পারলি? তো সেটা নিয়ে যে সেই টাকাটা না দিলেই এডুকেশন সেক্টরে বিরাট ফান্ড চলে আসবে এরকম নয়। আমি তোকে আমি বললাম যে বলছি না তার টাকা জন্য দিতে হবে, আমি সেখান থেকে হ্যাঁ, কমিয়ে দিক। তার একটা ভাবনা এটা যে এই জায়গা থেকে আনা যেতে পারে। বরুণ বল এই ব্যাপারটায়। তো আমি তো ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, তো পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে কিরকম ভাবে গভর্নমেন্ট কলেজেস গুলোতে কিরকম কি হতো আগে আর এখন কিরকম হচ্ছে। তো বেসিক্যালি সব কিছু ডিজিটালাইজ করে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বেশি লোকজনকে প্রমোট করতে হবে। হ্যাঁ, যাতে যেই সিচুয়েশনে আছে সেই সিচুয়েশনের প্র্যাকটিক্যাল একটা যাতে সলিউশন বার করা যেতে পারে, প্রবলেম সলভিং বা একটা টিচিং পার্সপেক্টিভ দিয়ে। তো ওইটা যাতে ঠিক হয় তার জন্য এইটাই যে প্র্যাকটিক্যাল ইন হ্যান্ড কাজ বেশি করাতে আর কি ইনভেস্ট করতে হবে বা স্টার্ট করতে হবে এই প্যাটার্ন দিয়ে। মানে তুই বেসিক্যালি বলতে চাইছিস হচ্ছে আর&ডির পিছনে বেশি খরচ করা উচিত। মানে সেটা হ্যাঁ, আমি একটা ভিডিওর জন্য রিসার্চ করতে গিয়ে দেখেছিলাম যে হচ্ছে গিয়ে তোর আর&ডির পেছনে খরচ প্রচুর কম করে ইন্ডিয়া, মানে কোনো কিছুর জন্য। যেখানে অন্য কান্ট্রি গুলো প্রচুর, মানে ওদের 1.5-2% হচ্ছে আর&ডির পিছনে খরচ করে, ওখানে ইন্ডিয়া 0.6% আই থিঙ্ক আর&ডির পিছনে খরচ করে। খুবই মানে এত বড় কান্ট্রির ক্ষেত্রে এটা আরো অনেক বেশি হওয়া উচিত। অনেকগুলো বিষয় নিয়ে কথা হলো, আমরা সেকুলারিজম নিয়ে ঢুকে তারপরে কোথায় বরুণ যেরকম ভাবে বলছিল, আমরা মাঝখানে গরু নিয়ে মারপিট করে তারপরে আবার লাস্টে হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে শেষ করছি। এখানেই আজকে শেষ করছি। পুরোটা যারা দেখছেন এখনো পর্যন্ত, যদি কেউ দেখে এসে পৌঁছতে পেরে থাকে এই পর্যন্ত, তাহলে অবশ্যই আমাদেরকে একটা কমেন্ট করে জানাবেন আর লিখবেন যে কেমন লাগছে, কার মতামতের সঙ্গে এগ্রি করেন আপনারা। আমরা আমাদের থট প্রসেসে কোথায় কি ত্রুটি থেকে গেছে, যদি এই ধরনের কিছু তথ্য থেকে থাকে যেগুলো আমাদের জানা উচিত, আমরা পরবর্তীকালে বেটার ওগুলোকে প্রেজেন্ট করতে পারবো, সেগুলো আপনারা কমেন্টে লিখতে পারেন। দ্যাটস অল। তো আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের এপিসোডে, যদি সবাইকে জড়ো করে নিয়ে আসতে পারি সবাই। থ্যাংক ইউ।